তুঙ্গভদ্রার তীরে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আজ চতুর্থ পর্ব। ৭। পরদিন প্রভাতে দুই বন্ধু নগর পরিদর্শনে বাহির হইল। বলরাম ইতিপূর্বে এমন বিস্তীর্ণ শোভাময় নগর দেখে নাই। বর্ধমান ইহার তুলনায় গণ্ডগ্রাম। অর্জুনও বিজয়নগরের সামান্য অংশই দেখিয়াছে, তাই তাহারা সাগ্রহে নগর দর্শনে বাহির হইল। আজ তাহারা সারাদিন নগরের যত্রতত্র ঘুরিয়া বেড়াইবে, হ্রদে স্নান করিবে, মিঠাই অঙ্গদি হইতে দ্বিপ্রহরের আহার্য সংগ্রহ করিয়া লইবে, তারপর সন্ধ্যাকালে ফিরিয়া আসিবে। অতিথিভবন হইতে বাহির হইয়া আজও রাজকন্যাদের সঙ্গে দেখা হইয়া গেল। তাহারা প্রহরিণী পরিবৃতা হইয়া পম্পাপতির মন্দিরে চলিয়াছেন। অর্জুন ও বলরাম পথের ধারে দাঁড়াইয়া পড়িল। মণিকঙ্কনা আজও মিষ্ট হাসিল। বিদ্যুন্মালার গণ্ডে কাঁচা সিঁদুর ছড়াইয়া পড়িল। তাহারা চলিয়া গেলে বলরাম অর্জুনকে জিজ্ঞাসা করিল, এরা কোথায় যাচ্ছেন? অর্জুন বলিল, জানি না, কালও গিয়েছিলেন। চলো খোঁজ নেই। বেশি খোঁজ করিতে হইল না। একটি পানের দোকানে তাহারা প্রকৃত তথ্য অবগত হইল। সংবাদ ইতিমধ্যে নগরে রাষ্ট্র হইয়াছে। রাজগুরুর আদেশে কলিঙ্গ কুমারী ৩ মাস ব্রত পালন করিবেন। প্রত্যহ পম্পা সরোবরে স্নান করিয়া মন্দিরে দেবার্চনা করিবেন। ব্রত উদযাপনের পর বিবাহ হইবে। অতঃপর তাহারা নগরের চারিদিকে যথেচ্ছা ঘুরিয়া বেড়াইল। বলা বাহুল্য, শীর্ণ গুপ্তচরটি তাহাদের পিছনে রহিল। নগরে অগণিত তুঙ্গশীর্ষ দেব মন্দির, কোনো মন্দির বীরভদ্রের, কোনো মন্দির রামস্বামীর, কোনো মন্দির মল্লিকার্জুনের। মন্দির সংলগ্ন ভবনে বহু সংখ্যক দেবদাসীর বাস। চম্পক দামগৌরী এই সুন্দরীদের বিবাহ হয় না। ইহারা নৃত্য গীত দ্বারা দেবতার সেবা করিয়া যৌবনকাল যাপন করে। দেবতাই ইহাদের স্বামী। নগর পরিধির মধ্যে অনেক ছোট ছোট পাহাড় আছে। পাহাড়ে কোথাও কোথাও গুহা আছে। সেই সকল গুহায় কেহ বাস করে না। কদাচিৎ মন্মথ পীড়িত নায়ক নায়িকা এই প্রাকৃতিক সংকেত গৃহে নৈশ অভিসার করে। প্রণয়ের অপরিণামদর্শিতায় নিজেদের নাম গুহাগাত্রে লিখিয়া রাখিয়া যায়। দ্বিপ্রহরে এই গুহার ছায়ায় রাখাল বালক নিদ্রা যায়। পাহাড় ছাড়াও চারিদিকে বহু পয়ঃপ্রণালী আছে। প্রকাণ্ড প্রকাণ্ড সরোবর আছে। অর্জুন ও বলরাম সরোবরে স্নান করিল। সঙ্গে যে আহার্য আনিয়াছিল তা তরুচ্ছায়ায় বসিয়া ভোজন করিল। তারপর একটি গুহার স্নিগ্ধ অন্ধকারে গর্ভে শুইয়া রহিল। অপরাহ্নে সূর্যের তেজ কমিলে দুইজনে গুহা হইতে বাহির হইল। গুপ্তচর গুহামুখ হইতে কিয়ৎদূরে একটি বৃক্ষ ছায়ায় বসিয়া ছোলা ভাজা খাইতেছিল। সেও গাত্রোত্থান করিল। বলরাম তাহাকে দেখিয়া অর্জুনকে বলিল, এসো, লোকটাকে নিয়ে একটু রঙ্গ করা যাক। দুজনে নিম্ন কণ্ঠে পরামর্শ করিল। তারপর বলরাম পুনশ্চ গুহার মধ্যে প্রবেশ করিল। অর্জুন নির্জন পথ ধরিয়া রাজপুরীর অভিমুখে চলিল। রাজপুরী এখান হইতে অনুমান ক্রোশেক পথ দূরে। গুপ্তচর বৃক্ষতলে দাঁড়াইয়া ক্ষণকাল ইতস্তত করিল। তারপর অর্জুনকে অনুসরণ করিল। স্পষ্টই বোঝা যায় অর্জুন তাহার প্রধান লক্ষ্য। সে গুহার দিকে পিছন ফিরিলে বলরাম গুহা হইতে বাহির হইয়া তাহার পিছু লইল। ওদিকে অর্জুন কিছুদূর গিয়া হঠাৎ ফিরিয়া আসিতে লাগিল। দুইজনের মাঝখানে পড়িয়া গুপ্তচর আর পালাইবার পথ রহিল না। সে ন যজৌ ন তস্তৌ ভাবে দাঁড়াইয়া পড়িল। বলরাম আসিয়া গুপ্তচরের কাঁধে হাত রাখিল, বলিল, বাপু, তোমার নাম কি? গুপ্তচর অন্যদিকে ঘাড় ফিরাইয়া দেখিল অর্জুন দাঁড়াইয়া আছে। তাহার মুখের ভাব পরিবর্তিত হইল।
পোকাটে আতপাগলা গোছের মুখ করিয়া সে বলিল, আমার নাম বেঙ্কটাপ্পা। বলরাম বলিল, বাহ, খাসা নাম। তুমি কি কাজ করো? কাজ? বেঙ্কটাপ্পা ফ্যাল ফ্যাল চাহিয়া বলিল, আমি কাজ করি না, কেবল পথে পথে ঘুরে বেড়াই। বটে, কিন্তু পেট চলে কি করে? পেট পেট তো চলে না, আমি চলি। বলি, খাও কি? যা পাই তাই খাই। পথে ঘুরে বেড়াও, রোজগার করো না, তোমার খাবার ব্যবস্থা করে কে? ক্ষণেক নীরব থাকিয়া বেঙ্কটাপ্পা আকাশের দিকে তর্জনী তুলিয়া বলিল, ওইখানে ভগবান আছেন, তিনি খাবার ব্যবস্থা করেন। বৎস ভেঙ্কটাপ্পা, তুমি তো ভারী চতুর লোক, ভগবানের ঘাড়ে খাবারের ভার তুলে দিয়েছ, কিন্তু আমাদের পিছনে লেগেছ কেন? বেঙ্কটাপ্পা হাঁ করিয়া চাহিয়া থাকিয়া বলিল, পিছনে লাগা কাকে বলে তাও জানো না? ভারী ন্যাকা তুমি। বলরাম তাহার বাহু ধরিয়া চলিল। চলো তুমি আমাদের সঙ্গে, পিছনে লাগা কাকে বলে বুঝিয়ে দেব। বেঙ্কটাপ্পা হাত ছাড়াইয়া লইয়া বলিল, না, আমি তোমাদের সঙ্গে যাব না। বলরাম বলিল, বেশ, পিছনে থাকো, ক্ষতি নেই, কিন্তু বেশি কাছে এসো না। আমার বন্ধুর হাতে লাঠি দেখতে পাচ্ছ? বেঙ্কটাপ্পা ইতিউতি চাহিয়া হঠাৎ পিছন দিকে ছুট মারিল। বলরাম উচ্চকণ্ঠে হাসিয়া উঠিল, বলিল, বেঙ্কটাপ্পাকে আজ আর দেখা যাবে না, চলো অতিথি ভবনে ফেরা যাক। অর্জুন বলিল, এখনও বেলা আছে, পম্পা সরোবর দেখতে যাবে? হ্যাঁ হ্যাঁ, তাই চলো। সূর্যাস্তের সময় তাহারা পম্পার সন্নিধানে পৌঁছিল। স্থানটি শান্ত, রসাস্পদ। পর্বত, সরোবর ও মন্দির মিলিয়া তপবনের পরিবেশ সৃজন করিয়াছে। মন্দিরের সম্মুখে বহু বিস্তৃত পাষাণ চত্বর, পিছনে ও পাশে দেবদাসীদের বাসস্থান। চত্বরের উপর তিনজন প্রৌঢ় ব্রাহ্মণ বসিয়া আছেন। পূজার্থীর ভিড় নাই। অর্জুন ও বলরাম দূর হইতে মন্দিরস্থ বিগ্রহকে প্রণাম করিল, তারপর সরোবরের দিকে চলিল। মন্দির সংলগ্ন ঘাট হইতে পম্পার দৃশ্য অতি মনোহর। দূর প্রসারিত গোলাকৃতি হ্রদের তীর ঘন সন্নিবিষ্ট তরুশ্রেণীর দ্বারা বেষ্টিত। তাহার ফাঁকে জলের উপর সন্ধ্যাভ্র বর্ণমালা প্রতিফলিত হইয়াছে। নীলাভ জলে ইতস্তত বিক্ষিপ্ত কমল ও কুমুদের গুচ্ছ। কমল মুদিত হইতেছে, কুমুদ ধীরে ধীরে উন্মীলিত হইতেছে। এমনিভাবে যুগ যুগান্ত ধরিয়া তাহারা পালা করিয়া দিবারাত্র জনকতনয়ার স্নানপূর্ণ সরোবর পাহারা দিতেছে। দুই বন্ধু ঘাটের পৈঠায় পম্পার জল মাথায় ছিটাইল, তারপর মুগ্ধ নেত্রে চারিদিকে চাহিতে লাগিল। মৃদু মন্দ বায়ু ভরে সরোবরের জল উর্মিল হইয়া উঠিতেছে, শুদ্ধ স্নিগ্ধ কমল গন্ধ বিকীর্ণ হইতেছে। তীরের জলরেখা ধরিয়া বক পক্ষীরা সঞ্চরণ করিতেছে। কয়েকটি বক উড়িয়া গিয়া রাত্রির জন্য বৃক্ষ শাখায় বসিল। রামচন্দ্র যে বক পক্ষী দেখিয়াছিলেন, ইহারা কি তারাই বংশধর? অর্জুন ও বলরাম শান্ত তৃপ্ত মন লইয়া বসিয়া রহিল। ক্রমে সন্ধ্যা ঘনাইয়া আসিল। তখন সহসা মন্দিরের চত্বরে মৃদঙ্গের রোল উত্থিত হইল। অর্জুন ও বলরাম তাড়াতাড়ি উঠিয়া মন্দিরের সম্মুখে গিয়া দাঁড়াইল। মন্দিরের ভিতরে ও বাহিরে বহু দীপ জ্বলিয়াছে। একদল দেবদাসী অপূর্ব বেশে সজ্জিত হইয়া যুক্ত করে মন্দির দ্বার সম্মুখে দাঁড়াইয়াছে। তিনজন প্রৌঢ়ের মধ্যে একজন মন্দিরের পূজারী। তিনি মন্দিরের অভ্যন্তরে বিগ্রহের পুরোভাগে পঞ্চপ্রদীপ হস্তে দাঁড়াইয়াছেন। অন্য দুইজন প্রৌঢ় চত্বরে দাঁড়াইয়া মৃদঙ্গ ও মঞ্জিরা বাজাইতেছেন। দর্শকের সংখ্যা বেশি নয়। অর্জুন ও বলরাম তাহাদের মধ্যে গিয়া অঞ্জলিবদ্ধ হস্তে দণ্ডায়মান হইল। আরতি আরম্ভ হইল। সঙ্গে সঙ্গে দেবদাসীগণের সুঠাম দেহ নৃত্যের তালে ছন্দিত হইয়া উঠিল। মৃদঙ্গ মঞ্জিরার ধ্বনির সহিত নূপুর ও কঙ্কণ কিঙ্কিণীর নিক্কণ মিশিল। 10টি দেহ এক সঙ্গে লীলায়িত হইতেছে।
10 জোড়া নূপুর একসঙ্গে ঝঙ্কৃত হইতেছে, বিলল বাহু মৃণাল একসঙ্গে বিসর্পিত হইতেছে। নর্তকীদের মুখের ভাব তদ্গত, চক্ষু অর্ধ নিমীলিত, তাহাদের অন্তশ্চেতনা যেন ঊর্ধ্বলোকে সাক্ষাৎ নটরাজের সন্নিধানে উপনীত হইয়াছে। তারপর নৃত্যের সহিত উদাত্ত কণ্ঠস্বর মিশিল। যিনি মঞ্জিরা বাজাইতেছিলেন তিনি জয় মঙ্গল রাগে গান ধরিলেন। কণ্ঠস্বর গম্ভীর কিন্তু তাল দ্রুত। এই গানের সুরে নর্তকীরা যেন মাতিয়া উঠিল, তাহাদের দেহ আলোড়িত করিয়া নৃত্যের ঘৃতাবর্ত উদ্বেলিত হইয়া উঠিতে লাগিল। দর্শকের ইন্দ্রিয়গ্রামের উপর দিয়া যেন হর্ষের এক ঝড় বহিয়া গেল। চিরদিনই দাক্ষিণাত্য দেশ নৃত্যগীতাদি কলায় পারদর্শী। সেকালে 6 রাগ 36 রাগিনীর সহিত কর্ণাট রাগ, দেশ রাগ, গুর্জর রাগ এবং জয়মঙ্গল রাগের বিশেষ সমাদর ছিল। 2 দণ্ড পরে আরতি শেষ হইল। দেবদাসীরা মন্দির প্রদক্ষিণ করিয়া স্বপ্নদৃষ্টা অপ্সরার মতো অদৃশ্য হইয়া গেল। পূজারী ভক্তবৃন্দকে প্রসাদ বিতরণ করিলেন। রাত্রি হইয়াছে। অর্জুন ও বলরাম ফিরিয়া চলিল। কৃষ্ণপক্ষের রাত্রি, তবু অদূরে হেমকূট চূড়ায় অগ্নিস্তম্ভ হইতে আলোকের প্রভা রাত্রির অন্ধকারকে ঈষৎ স্বচ্ছ করিয়া দিয়াছে। 2 জনে নীরবে পথ চলিয়াছে। তাহাদের মনে যে গভীর অনুভূতি জাগিয়াছে তাহা প্রকাশ করিবার ভাষা তাহাদের নাই। ইহা একদিকে যেমন নূতন, অন্যদিকে তেমনি চিরপুরাতন, তাহাদের রক্তের সহিত মিশিয়া আছে। তাহারা জানে না যে আজ তাহারা যাহা প্রত্যক্ষ করিল তাহা তাহাদের অপৌরুষেয় সংস্কৃতির স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস। 8 তারপর একটি একটি করিয়া গ্রীষ্মের অলস মন্থর দিনগুলি কাটিতে লাগিল। কলিঙ্গ সমাগত অতিথিবৃন্দ মনের আনন্দে আছে। তাহারা খায় দায় নগরে ঘুরিয়া বেড়ায়, গলায় ফুলের মালা পরিয়া, গোঁপে আতর মাখিয়া নগরবাসিনী যুবতীদের সঙ্গে রঙ্গরসিকতা করে। কাহারও কোনো চিন্তা নাই, এইভাবে যতদিন চলে। রাজবৈদ্য রসরাজ অতিথি ভবনে অধিষ্ঠিত হইয়া প্রথমটা একটু সঙ্গীহীন হইয়া পড়িয়াছিলেন। তারপর দ্বিতীয় দিন সন্ধ্যাকালে বিজয়নগরের রাজবৈদ্য দামোদর স্বামী আসিলেন। প্রকোষ্ঠে প্রবেশ করিয়া সাদর সম্ভাষণের ভঙ্গিতে 2 বাহুতে তুলিয়া প্রচণ্ড একটি সংস্কৃত বচন ছাড়িলেন। রসরাজ নিঝুমভাবে একাকী বসিয়াছিলেন। পুলকিত দেহে উঠিয়া দাঁড়াইলেন এবং ততোধিক প্রচণ্ড একটি শ্লোক ঝাড়িলেন। বয়সে এবং পাণ্ডিত্যে উভয়ে সমকক্ষ, সুতরাং অবিলম্বে ভাব হইয়া গেল। 2 জনে নিদান শাস্ত্রের আলোচনা করিয়া পরমানন্দে সন্ধ্যা অতিবাহিত করিলেন। অতঃপর প্রত্যহ 2 রাজবৈদ্যের সভা বসিতে লাগিল। নানা প্রসঙ্গের অবতারণা হয়। রাজ পরিবারের বিচিত্র রোগ চুপি চুপি আলোচনা হয়। একজন বলেন রাজাদের আসল রোগ মাথায়, মাথাটা ঠান্ডা রাখিতে পারিলে আর কোনো গণ্ডগোল থাকে না। অন্যজন বলেন রাজাদের সব রোগের উৎপত্তি উদরে, যদি পরিপাকতন্ত্র সুচারুরূপে সচল থাকে তাহা হইলে মস্তিষ্ক আপনিই ঠান্ডা হইয়া যায়, কোনো গোলযোগের সম্ভাবনা থাকে না। পরন্তু রানীদের সমস্যা অন্য প্রকার। একদিন কথা প্রসঙ্গে রসরাজ বললেন, আমার কাছে যে কোহল আছে তার তুল্য কোহল ভারতে নেই। দামোদর স্বামী হটিবার পাত্র নন। তিনি বলিলেন, আমার কাছে যে কোহল আছে তা 1 চুম্বক পান করিলে স্বয়ং দেবরাজ ইন্দ্র ঐরাবতের পৃষ্ঠ থেকে গড়িয়ে মাটিতে পড়বেন। কিছুক্ষণ 2 পক্ষ নিজ নিজ কোহলের উচ্চ হইতে উচ্চতর প্রশংসায় পঞ্চমুখ হইলেন, কিন্তু কেবল আত্মশ্লাঘায় তর্কের নিষ্পত্তি হয় না। রসরাজ বলিলেন, আসুন পরীক্ষা করে দেখা যাক। আপনি আমার কোহল 10 বিন্দু পান করুন,
আমি আপনার কোহল 10 বিন্দু পান করি, ফলেন পরিচয়তে। উত্তম কথা। দামোদর স্বামী গৃহে গিয়া নিজের কোহল লইয়া আসিলেন। দুই বৃদ্ধ পরস্পরের কোহল পান করিলেন। তারপর দণ্ডার্ধ অতীত হইতে না হইতে তাহারা শয্যার উপর হস্তপদ বিক্ষিপ্ত করিয়া নিদ্রিত হইয়া পড়িলেন। গভীর রাত্রে দামোদর স্বামীর ঘুম ভাঙিল। তিনি উঠিয়া টলিতে টলিতে গৃহে গেলেন। রসরাজের ঘুম সে রাত্রে ভাঙিল না। বিদ্যুন্মালা ও মণিকঙ্কনা সভাগৃহের দ্বিতলে আছেন। তাহাদের জীবনধারা আবার স্বাভাবিক ছন্দে প্রবাহিত হইতেছে। পিত্রালয়ে তাহারা যেমন ছিলেন, এখানকার জীবনযাত্রা তাহা হইতে বিশেষ পৃথক নয়। কিন্তু একই সরোবরে বাস করিলে দুইটি মিনের মতিগতি এক প্রকার হয় না। দুই রাজকুমারীর প্রকৃতি মূলত ভিন্ন। নূতন সংস্থিতির সম্মুখীন হইয়া তাহাদের মন ভিন্ন পথে চলিয়াছে, কিন্তু সেজন্য তাহাদের স্নেহ ভালোবাসার সম্বন্ধ তিলমাত্র ক্ষুণ্ণ হয় নাই। মণিকঙ্কনার মন স্ফটিকের ন্যায় স্বচ্ছ। সেখানে জটিলতা কুটিলতা নাই। সামাজিক বিধি ব্যবস্থার প্রতি বিদ্বেষ নাই। সে মহারাজ দেবরায়কে দেখিয়া পলকের মধ্যে হৃদয় হারাইয়াছে এবং হৃদয় হারানোর আনন্দে মাতোহারা হইয়া আছে। মহারাজের কয়টি মহিষী, তিনি তাহাকে বিবাহ করিবেন কিনা, এই সকল প্রশ্ন তাহার কাছে নিতান্তই অবান্তর। মহারাজ যদি তাহাকে বিবাহ না করেন, সে চিরজীবন কুমারী থাকিয়া তাহার কাছে কাছে ঘুরিবে, তাহার সেবা করিবে, ইহার অধিক আর কিছু সে চাহে না। তাহার মনের এইরূপ আত্মভোলা অবস্থা। বিদ্যুন্মালা মন কিন্তু শান্ত নয়। পাষাণ বন্ধনে প্রতিহত জলপ্রবাহের ন্যায় সর্বদাই আলোড়িত হইতেছে। যাহার কাছে শ্রীরামচন্দ্রই একমাত্র আদর্শ স্বামী। বহু পত্নীক দেবরায়ের সহিত বিবাহ তাহার প্রীতিপদ হইতে পারে না। আদৌ তাহার মন এই বিবাহের প্রতি বিমুখ হইয়াছিল, কিন্তু রাজকন্যাদের ইচ্ছা অনিচ্ছার উপর রাজনৈতিক কার্যকলাপ নির্ভর করে না। বিদ্যুন্মালা বিরূপ মন লইয়া বিবাহ করিতে চলিয়াছেন। তারপর নদীগর্ভ হইতে উঠিয়া আসিল এক অজ্ঞাত অখ্যাতনামা যুবক। রাজকুমারীর মন স্বপ্ন সংকুল হইয়া উঠিল। হয়তো স্বপ্ন একদিন অলীক কল্পনাবিলাসের মতো মিলাইয়া যাইত, কিন্তু হঠাৎ ঝড় আসিয়া সব ওলট পালট করিয়া দিল। নদী হইতে উদ্ধার এবং দ্বীপের উপর সেই নিভৃত রাত্রিটি চিরস্মরণীয় হইয়া রহিল। বিদ্যুন্মালার নিজ হৃদয়ের প্রচ্ছন্ন কথাটি জানিতে পারিলেন। রাজার মেয়ে এক অতি সামান্য যুবকের প্রতি আসক্ত হইয়াছেন। মহারাজ দেবরায়কে দেখিয়া বিদ্যুন্মালার হৃদয় বিচলিত হইল না, কিন্তু তিনি বুদ্ধিমতী। বুঝিলেন রাজা নারী লোলুপ অগ্নিবর্ণ নয়, তিনি স্থির বুদ্ধি অচল প্রতিষ্ঠ রাজা। তাহার চিত্তলোকে নারীর স্থান অতি অল্প। বিবাহ স্থগিত হইল। পম্পাপতি স্বামীর পূজা আরম্ভ হইল। প্রথম দিনই বিদ্যুন্মালা অর্জুনবর্মাকে পথের ধারে দেখিলেন। তারপর প্রায় প্রত্যহ দেখা হইতে লাগিল। মাঝে একদিন ফাঁক পড়িলে বিদ্যুন্মালা সারা দিন উৎকণ্ঠায় ছটপট করেন। ভুলিয়া যাইবার পথ রহিল না। একদিন পূর্বাহ্নে পম্পাপতির মন্দির হইতে ফিরিবার পর মণিকঙ্কনা বলিল, চল মালা, অন্য রানীদের সঙ্গে ভাব করে আসি। বিদ্যুন্মালার মন আজ বিক্ষিপ্ত। তিনি পথের ধারে অর্জুনকে দেখিতে পায় নাই। উদাসভাবে শয্যায় শয়ন করিয়া বলিলেন, তুই যা কঙ্কা, আমার কোথাও যেতে ইচ্ছা করছে না, আমি একটু শুয়ে থাকি। মণিকঙ্কনা ইদানিং নিজের মন লইয়াই মাতিয়াছিল। বিদ্যুন্মালার মনের গতি কোন দিকে তাহা লক্ষ্য করে নাই। সে বলিল, তা বেশ, তোকে একটু ক্লান্ত দেখাচ্ছে, আমি একাই যাই, মানুষগুলো কেমন জানা দরকার। মণিকঙ্কনা পিঙ্গলাকে ডাকিয়া প্রয়োজন ব্যক্ত করিল। পিঙ্গলা বলিল, যথা আজ্ঞা। মহারাজের আদেশ আছে, যেখানে যেতে চাইবেন
সেখানে নিয়ে যাব। মধ্যমা দেবী সংকটা, কিন্তু কারুর সঙ্গে দেখা করেন না। তার মহলে মহারাজ ছাড়া আর কারুর প্রবেশাধিকার নেই। মণিকঙ্কনা বলিল, তাই নাকি? দেখতে কুৎসিত বুঝি? পিঙ্গলা মুখ টিপিয়া হাসিয়া বলিল, মধ্যমা দেবীকে আমরা কেউ দেখিনি। তার পিত্রালয় থেকে যেসব দাসী এসেছিল তারাই তাকে অষ্টপ্রহর ঘিরে থাকে। চলুন আগে কনিষ্ঠা রানী বিলোলা দেবীর কাছে নিয়ে যাই, তারপর পাটরানী পদ্মালয়াম্বিকার ভবনে নিয়ে যাব। মণিকঙ্কনা চক্ষু বিস্ফারিত করিয়া বলিল, পাটরানীর কি নাম বলিলে? পদ্মালয়াম্বিকা? পিঙ্গলা বলিল, তাঁর নাম পদ্মালয়া, কিন্তু তিনি যুবরাজ মল্লিকার্জুনকে গর্ভে ধারণ করেছেন। রাজবংশের নিয়ম, যে রানী পুত্রবতী হবেন তার নামের সঙ্গে অম্বিকা শব্দ জুড়ে দেওয়া হবে। অতঃপর পিঙ্গলা ও আরও কয়েকজন রক্ষিণীকে সঙ্গে লইয়া মণিকঙ্কনা বাহির হইল। সমুদ্রের বন্দরে যেমন অসংখ্য তরণী বাঁধা থাকে, রাজপৌরভূমির বেষ্টনীর মধ্যে তেমনি অগণিত পৃথক প্রাসাদ, দ্বিভূমক, ত্রিভূমক, পঞ্চভূমক প্রাসাদ, অধিকাংশই আকারে বৃহৎ। দুই একটি অপেক্ষাকৃত ক্ষুদ্র প্রাসাদও আছে। দুইটি নূতন প্রাসাদ নির্মাণ হইতেছে, একটি বিদ্যুন্মালার জন্য, অন্যটি কুমার কম্পন দেব নিজের জন্য প্রস্তুত করাইতেছেন। তিনি বর্তমানে তাহার দুই ভার্যা লইয়া যে প্রাসাদে আছেন তাহা অপেক্ষাকৃত ক্ষুদ্র বলিয়া তিনি তাহার মর্যাদার উপযোগী মনে করেন না, তাই উচ্চতর ও বৃহত্তর প্রাসাদ নির্মাণ করাইতেছেন। রাজসভা হইতে অনতি দূরে একটি ক্ষুদ্র প্রাসাদে রাজপিতা বীর বিজয়দেব বাস করেন। তিনি অদ্যাপি জীবিত আছেন। মণিকঙ্কনা কনিষ্ঠা রানীর তোরণ মুখে পৌঁছিবার পূর্বেই সেখানে সংবাদ পৌঁছিয়া গিয়াছিল। মণিকঙ্কনা দেহলিতে পদার্পণ করিয়া দেখিল, দ্বিতল হইতে সোপান শ্রেণী বাহিয়া জলপ্রপাতের মতো এক ঝাঁক যুবতী নামিয়া আসিতেছে। সর্বাগ্রে দেবী বিলোলা, পিছনে সখীবৃন্দ। ছোট রানী বিলোলাকে দেখিলে মনে হয় 15 বছরের কিশোরী মেয়ে। ছোটোখাটো নিটোল পরিপুষ্ট গড়ন, সদ্য ফোটা মল্লী ফুলের মতো হাসি ভরা মুখ। সে আসিয়া মণিকঙ্কনার সম্মুখে দাঁড়াইল, খিলখিল করিয়া হাসিয়া বলিল, তুমি বুঝি নতুন ছোট রানী হবে? বিলোলাকে মণিকঙ্কনার ভালো লাগিল। সে বুঝিল বিলোলা তাহাকে বিদ্যুন্মালা বলিয়া ভুল করিয়াছে। সে ভ্রম সংশোধন করিল না, একটু ঘাড় বাঁকাইয়া হাসিল, বলিল, তা কি জানি। বিলোলা বলিল, শুনেছি বিয়ের দেরি আছে। তা সে থাক, আজ আমার পুতুলের বিয়ে, তোমার নিমন্ত্রণ করলাম, চলো বিয়ে দেখবে। মণিকঙ্কনার হাত ধরিয়া বিলোলা উপরে লইয়া চলিল। ত্রিতলের বিশাল কক্ষে বিবাহ বাসর। সোনার বর ও রূপার বধূ পাশাপাশি সিংহাসনে বসিয়াছে। দুইটি ক্ষুদ্রকায়া বালিকা চামর ঢুলাইতেছেন। বরবধূর সম্মুখে শত শত সুসজ্জিত পুত্তলিকা নানা প্রকার উপঢৌকন লইয়া দাঁড়াইয়া আছে। চারিদিকে বিচিত্র কর্মরত বিতস্তি প্রমাণ পুতুলের ভিড়। বিলোলা কক্ষে প্রবেশ করিয়া বলিল, কই বাজনা বাজছে না কেন? অমনি কক্ষের এক কোণে হইতে বেণু, বীণা ও করতাল বাজিয়া উঠিল। কক্ষের মণ্ডপিত কোণে কয়েকটি যন্ত্রবাদিকা বসিয়াছিল। তাহাদের বাদ্যযন্ত্রের মধুর শননে কক্ষ পরিপূর্ণ হইয়া উঠিল। বিলোলা প্রশ্ন করিল, কেমন বরবধূ? মণিকঙ্কনা বলিল, চমৎকার, যেমন বর তেমনই বধূ। কিন্তু আমি তো জানতাম না ওদের জন্য যৌতুক আনিনি। বিলোলা বলিল, পরে পাঠিয়ে দিও, এসো বসো, মিষ্টি মুখ করতে হবে। ওরে অতিথিদের জন্য মিষ্টান্ন নিয়ে আয়। 2 দণ্ড পরে মণিকঙ্কনা আনন্দিত মনে বিলোলার নিকট হইতে বিদায় লইল। বিলোলা বলিল, আবার এসো। অতঃপর মহাদেবী পদ্মালয়াম্বিকার ভবন। ইনি পট্টমহিষী, একমাত্র রাজপুত্র
পুত্র মল্লিকার্জুনের জননী। পদ্মালয়া প্রগাঢ় যৌবনা, বয়স 25 বছর। রূপ দেখিয়া কালসর্প মাথা নিচু করে। তাহার প্রকৃতিতে কিন্তু চপলতা বা ছেলে মানুষই নেই। সকল অবস্থাতেই একটি অবিচল স্থৈর্য বিরাজ করিতেছে। চোখ দুটিতে শান্ত মনস্বিতার প্রভা। গম্ভীর মুখমণ্ডলে সুদূর একটি প্রসন্নতার আভাস লাগিয়া আছে। তাহাকে দেখিয়া মণিকঙ্কনার চক্ষু সম্ভ্রমে ভরিয়া উঠিল। সে নত হইয়া তাহাকে পদস্পর্শ প্রণাম করিল। পদ্মালয়া হাত ধরিয়া তাহাকে তুলিলেন, স্মিত মুখে বলিলেন, এসো ভগিনী। পালঙ্কের পাশে বসিয়া 2-4টি কথা হল। প্রীতি কোমল প্রশ্ন, শ্রদ্ধা বিগলিত উত্তর। পদ্মালয়া মণিকঙ্কনার প্রকৃতি বুঝিয়া লইলেন। চেটিকে ডাকিয়া বলিলেন, মধুরা, মল্লিকার্জুনকে নিয়ে আয়। অদূরে উন্মুক্ত অলিন্দে কয়েকটি চেটির মাঝখানে 4 বছরের একটি বালক তীরধনুক লইয়া খেলা করিতেছিল। বেত্র নির্মিত ক্ষুদ্র ধনু দিয়া হুলবিহীন তুক্ষ বাণ এদিক ওদিক নিক্ষেপ করিতেছিল। বনচারী রামচন্দ্রের ন্যায় বেশ, মাথার চুল চূড়া করিয়া বাঁধা। মাতার আহ্বান শুনিয়া মল্লিকার্জুন ধনুক স্কন্ধে লইল। তারপর সৈনিকের মতো দৃঢ় পদে মাতার সম্মুখে আসিয়া দাঁড়াইল। পদ্মালয়া বলিলেন, ইনি আমার ভগিনী, একে নমস্কার করো। মল্লিকার্জুন অমনি করতল যুক্ত করিয়া মস্তক অবনত করিল। বালক মল্লিকার্জুনের শিরীষ কোমল কান্তি ও মধুর ভাবভঙ্গি দেখিয়া মণিকঙ্কনা মুগ্ধ হইয়া গিয়াছিল। সে মল্লিকার্জুনের সম্মুখে নতজানু হইয়া তাহাকে 2 বাহু দিয়া আবেষ্টন করিয়া লইল। স্নেহ গদগদ কণ্ঠে বলিল, কি সুন্দর আমাদের পুত্র! দেবী, আমি যদি মাঝে মাঝে এসে ওকে দেখে যাই তাহলে আপনি রাগ করবেন কি? পদ্মালয়া দেখিলেন মণিকঙ্কনার মন বাৎসল্য রসে আর্দ্র হইয়াছে। তিনি স্মিত মুখে বলিলেন, যখন ইচ্ছা এসো। মহারাজ দেবরায়ের হৃদয়ে প্রচুর স্নেহরস ছিল। তাহার কর্মবহুল ভাবনাবহুল জীবনের কেন্দ্রস্থলে অধিষ্ঠিত ছিল এই স্নেহবস্তুটি। তাহার সর্বপ্রথম প্রেমাস্পদ ছিল বিজয়নগর রাজ্য। তিনি যুদ্ধ করিতেও ভালোবাসতেন, কিন্তু কেবল যুদ্ধের জন্যই যুদ্ধ ভালোবাসিতেন না। রাজ্যের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যুদ্ধবিদ্যা আয়ত্ত করিয়াছিলেন। প্রজাদের প্রতি আন্তরিক প্রীতি যাহার নাই, সে কখনো আদর্শ রাজা হইতে পারে না। দেবরায় প্রজাদের প্রাণাধিক ভালোবাসিতেন। ব্যক্তিগত জীবনে তাহার স্নেহের পাত্রপাত্রী ছিল অসংখ্য। যে সকল নরনারী তাহার সেবা করিত তাহাদের তিনি সর্বদা স্নেহরসে সিঞ্চিত করিয়া রাখিতেন। লক্ষণ, মল্লব প্রমুখ মন্ত্রীগণ একবার তাহার বিশ্বাস লাভ করিতে পারিলে আর কখনো তাহার স্নেহাশ্রয় হইতে চ্যুত হইতেন না। এতদ্ব্যতীয় তাহার নিকটতম পারিবারিক চক্রের মধ্যে ছিলেন তাহার পিতা বীর বিজয় রায়, 2 ভ্রাতা বিজয় রায় ও কম্পন রায়, 3টি রানী এবং পুত্র মল্লিকার্জুন। পিতার সহিত মহারাজ দেবরায়ের সম্বন্ধ ছিল বিচিত্র। বীর বিজয় নির্লিপ্ত স্বভাবের মানুষ ছিলেন। তিনি নানান প্রকার অন্ন ব্যঞ্জন রন্ধন করিতে ভালোবাসিতেন। তিনি বিপত্নিক, ইহাই ছিল তাহার জীবনের একমাত্র বিলাস। 6 মাস রাজত্ব করিবার পর তিনি দেখিলেন রন্ধন কার্যে বিশেষ বিঘ্ন ঘটিতেছে। তিনি জ্যেষ্ঠ পুত্র দেবরায়কে সিংহাসনে বসাইয়া নিজে রন্ধন কর্মে মনোনিবেশ করিলেন। দেবরায়কে তিনি ভালোবাসিতেন। দ্বিতীয় পুত্র বিজয়ের প্রতি তাহার মন ছিল নিরপেক্ষ এবং কনিষ্ঠ পুত্র কম্পনকে তিনি গভীরভাবে বিদ্বেষ করিতেন। পৌরজন আড়ালে তাহাকে পাগলাপ্পা বা পাগল বাবা বলিত। মহারাজ দেবরায় পিতৃদেবকে বিশেষ ভক্তি শ্রদ্ধা করিতেন না বটে, কিন্তু ভালোবাসিতেন। বীর বিজয় মাঝে মাঝে পুত্রের ভবনে আবির্ভূত হইয়া পুত্রকে স্বহস্তে প্রস্তুত মিষ্টান্ন খাওয়াইতেন।
কিছু জ্ঞানগর্ভ উপদেশ দিতেন এবং কনিষ্ঠ ভ্রাতার নানা দুরভিসন্ধি সম্পর্কে সতর্ক করিয়া দিতেন। রাজা তদ্গতভাবে পিতৃবাক্য শ্রবণ করিতেন এবং মনে মনে হাসিতেন। রাজার মধ্যম ভ্রাতা বিজয় রায় ছিলেন অবিমিশ্র যোদ্ধা। প্রসঙ্গত এখানে উল্লেখ করা যাইতে পারে যে বিজয়নগরের রাজ পরিবার নামের বৈচিত্র্য ছিল না। একই নাম হরিহর বুক্ক, কম্পন, বিজয়, দেবরায় বারবার ফিরিয়া আসিত। প্রভেদ দেখাইবার জন্য ঐতিহাসিকেরা প্রথম দ্বিতীয় প্রভৃতি উপসর্গের ব্যবস্থা করিয়াছিলেন। রাজভ্রাতা বিজয় যুদ্ধ করিতে ভালোবাসিতেন এবং নিপুণ সেনাপতি ছিলেন। তাহার অবশ্য একটি পত্নী ছিলেন, কিন্তু পত্নীকে রাজ অবরোধে রাখিয়া তিনি দেশ হইতে দেশান্তরে সৈন্যদল লইয়া ঘুরিয়া বেড়াইতেন। কদাচিৎ রাজধানীতে ফিরিয়া 2-4 দিন পত্নীর সহিত যাপন করিয়া আবার বাহির হইয়া পড়িতেন। মহারাজ দেবরায় এই ভ্রাতাটিকে কেবল ভালোই বাসিতেন না, শ্রদ্ধাও করিতেন। এমন অনন্যমনা একনিষ্ঠ যোদ্ধাকে শ্রদ্ধা না করিয়া উপায় নাই। বিজয় রায় বর্তমানে রাজ্যের দক্ষিণ প্রান্তে কয়েকজন বিদ্রোহী হিন্দু সামন্ত রাজাকে দমন করিতে ব্যস্ত আছেন। সপ্তাহের মধ্যে 2-3 বার অশ্বারোহী বার্তাবহ আসিয়া রাজাকে যুদ্ধের সংবাদ দিয়া যায়। রাজাও বার্তা প্রেরণ করেন। রাজধানী হইতে যুদ্ধক্ষেত্র অশ্বপৃষ্ঠে 2 দিনের পথ, যাইতে 1 দিন ও ফিরিতে 1 দিন। কনিষ্ঠ ভ্রাতা কম্পনদেবের প্রতি মহারাজের প্রীতি সর্বজন বিদিত। তাহার স্নেহ প্রায় বাৎসল্য পর্যায়ে গিয়া পড়িয়াছে। পিতার নিয়মিত সতর্কবাণী এবং মন্ত্রী লক্ষণ মল্লপের নীরব অসমর্থন তাহাকে মোহভঙ্গ করিতে পারে নাই। 3টি রানীর প্রতি তাহার প্রেম সম্পূর্ণ পক্ষপাত শূন্য। হৃদয়াবেগের আধিক্য নাই। পুত্র মল্লিকার্জুন তাহার নয়নমণি। এই স্নেহ সর্বস্ব অপিচ বজ্রাদপি কঠোর রাজাটিকে প্রজারা যেমন ভালোবাসিত, শত্রুরা তেমনই ভয় করিত। বিজয়নগর রাজ্যে কেবল একজন মহারাজ দেবরায়কে ভালোবাসিতেন না। তাহার নাম কুমার কম্পন দেব। ইহাতে বিস্মিত হইবার কিছু নাই। দেবরায় কনিষ্ঠ ভ্রাতাকে ভালোবাসিতেন বলিয়া কনিষ্ঠ ভ্রাতাও তাহাকে ভালোবাসিবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। বিশেষত স্নেহ স্বভাবতই নিম্নগামী, তাহাকে ঊর্ধ্বগামী হইতে বড় একটা দেখা যায় না। কম্পনদেবের প্রকৃতি ছিল লোভী, কুটিল, উচ্চাকাঙ্ক্ষী। তদুপরি রাজার কাছে অত্যধিক আদর পাইয়া তিনি অতিমাত্রায় অহংকারী হইয়া উঠিয়াছিলেন, কিন্তু তাহার অহংকার বাক্যে বা ব্যবহারে প্রকাশ পাইত না। রাজার প্রতি মিষ্ট ও সহৃদয় ব্যবহারে তিনি তাহাকে বশীভূত করিয়াছিলেন। মনে মনে সিংহাসনের প্রতি তাহার লোভ ছিল, কিন্তু সে লোভ তিনি ইঙ্গিতেও প্রকাশ করিতেন না। রাজসভাসদগণের মধ্যে তাহার অন্তরঙ্গ কেহ ছিল না। বয়সে তরুণ হইলে কি হয়, মনোগত অভিপ্সা গোপন করিবার দক্ষতা তাহার ছিল। কম্পনদেবের 2টি পত্নী, কৃষ্ণা দেবী ও গিরিজা দেবী, 2টি সুন্দরী ও রাজকুলোদ্ভবা। কম্পনদেব ইচ্ছা করিলে আরও 10টি বিবাহ করিতে পারেন, কেউ বাধা দিবে না। রাজার অজস্র প্রাসাদ তাহার মাথায় সর্বদা বর্ষিত হইতেছে, তবু তাহার মনে তৃপ্তি নাই। তাহার উচ্চাশা কোন দিকে পথ না পাইয়া শেষে তাহাকে এক নূতন কার্যে প্রবৃত্ত করিল। তিনি এমন এক গৃহ প্রস্তুত করিবেন, যাহা দৈর্ঘ্যে প্রস্থে উচ্চতায় রাজভবন অপেক্ষাও গরীয়ান হইবে। রাজার অনুমতি পাইয়া কুমার কম্পন নূতন অট্টালিকা নির্মাণে মনোসংযোগ করিলেন। নূতন অট্টালিকায় গৃহপ্রবেশের দিন আসন্ন হইয়াছে। এমন সময় একটি ব্যাপার ঘটিল। কম্পনদেব বিদ্যুন্মালাকে দেখিলেন, তারপর মণিকঙ্কনাকে দেখিলেন। কলিঙ্গের রাজকন্যা 2টি শুধু অনিন্দ রূপসী নয়, তাহাদের
আকৃতিতে অপূর্ব সম্মোহন, দুর্নিবার অনঙ্গশ্রী। লোভে কম্পনদেবের অন্তর লালায়িত হইয়া উঠিল। বাহিরে তাহার বিবেকহীন লালসা অল্পই প্রকাশ পাইল, কিন্তু তিনি মনে মনে সংকল্প করিলেন, যেমন করিয়া হোক ওই যুবতী দুটিকে অঙ্কশায়িনী করিবেন। কিন্তু বলপ্রয়োগ চলিবে না, কূটকৌশল অবলম্বন আবশ্যক। কম্পনদেবের কলাকৌশল কিন্তু সফল হইল না। বিদ্যুন্মালার চরিত্রে সন্দেহ আরোপের চেষ্টা ব্যর্থ হইল। কম্পনদেবের সহায়ক মিত্র কেহ ছিল না, কেবল ছিল কয়েকটি অনুগত ভৃত্য এবং মুষ্টিমেয় চাটুকার বয়স্য। তাই তাহার মাথায় বহু প্রকার কুবুদ্ধি খেলিলেও সেগুলিকে কার্যে পরিণত করিবার উপযোগী লোক কেহ ছিল না। তিনি সংবাদ পাইলেন রাজা বিদ্যুন্মালাকেই রাজবধূ করিবেন, সুতরাং সেদিকে কোনো আশা নাই। মণিকঙ্কনার জন্য রাজা উপযুক্ত পাত্রের চিন্তা করিতেছেন। মধ্যম ভ্রাতা বিজয় রায়ের কেবল একটি বধূ, মণিকঙ্কনা সম্ভবত তাহার ভাগেই পড়িবে। কম্পনদেবের অসন্তোষ এতদিন তুষানলের ন্যায় ধিকি ধিকি জ্বলিতেছিল, এখন দাবানলের মতো দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিল। রাজা হইয়া বসিতে না পারিলে জীবনে সুখ নাই। 9 একে একে 10 দিন কাটিল, কিন্তু মহারাজের নিকট হইতে অর্জুনের আহ্বান আসিল না। যতদিন যাইতেছে অর্জুন ততই হতাশ হইয়া পড়িতেছে। রাজা কি তাহাকে মনে রাখিয়াছেন? রাজার সহস্র কাজ, সহস্র ভাবনা, তাহার মধ্যে সামান্য একজন সৈনিক পদপ্রার্থীর কথা তাহার মনে থাকিবে এরূপ আশা করাও অন্যায়। রাজাকে এই তুচ্ছ কথা স্মরণ করাইয়া দিতে যাওয়া ধৃষ্টতা। তবে এখন সে কি করিবে? এই দেশ, এই দেশের মানুষ তাহার চোখে ভালো লাগিয়াছে। এই দেশকে সে মাতৃভূমি রূপে হৃদয়ে বরণ করিয়া লইয়াছে। এখন সে কোথায় যাইবে? কোন বৃত্তি অবলম্বন করিয়া জীবন ধারণ করিবে? গত 10 দিন সে বলরামকে সঙ্গে লইয়া বিজয়নগরের সর্বত্র ঘুরিয়া বেড়াইয়াছে। এদেশের মানুষের স্বচ্ছন্দ নিরুদ্বেগ জীবনযাত্রার যে চিত্র দেখিয়াছে, তাহাতে আনন্দ পাইয়াছে। কিন্তু যতই দিন কাটিতেছে নিজের ভবিষ্যতের কথা ভাবিয়া ততই সে উদ্বিগ্ন হইয়া উঠিতেছে। স্বর্গে যদি স্থায়ীভাবে থাকিতে না পারিলাম, তবে দুদিনের অতিথি হইয়া লাভ কি? সেদিন তাহারা নগর ভ্রমণে বাহির হয় নাই, অতিথি ভবনের বিরস মন লইয়া বসিয়াছিল। বাক্যালাপের স্রোতে মন্দা পড়িয়াছে। বলরাম খুব কথা বলিতে পারে, কিন্তু আজ তাহার বাগযন্ত্র নিস্তেজ। মাঝে মাঝে দু একটা অসংলগ্ন কথা বলিয়া সে চুপ করিয়া যাইতেছে। আজ বিদ্যুন্মালা ও মণিকঙ্কনা কখন পম্পাপতির মন্দিরে গিয়াছেন দেখা হয় নাই। দ্বিপ্রহরে তাহারা স্নানাহার করিতে গেল। অন্য সহযাত্রী অতিথিদের মধ্যে বসিয়া আহার করিল। সকলেই নিজেদের মধ্যে নানা জল্পনা করিতে করিতে আহার করিতেছে। কেহ ঘোড়ার মতো প্রকাণ্ড ছাগল দেখিয়াছে, তাহারই উত্তেজিত বর্ণনা দিতেছে। কেহ তুরানী সৈনিকদের সঙ্গে আলাপ করিয়াছে, তাহাদের বিচিত্র ভাষা ও ভাবভঙ্গি অনুকরণ করিয়া দেখাইতেছে। সকলের মনই ভাবনাহীন। এদিকে রাজকীয় দাক্ষিণ্যের জোয়ারে পূর্ণ বেগে প্রবাহিত হইতেছে, ভাটার কোনো লক্ষণ নাই। অর্জুন ও বলরাম নীরবে আহার শেষ করিয়া উঠিয়া আসিল। কক্ষে ফিরিয়া বলরাম শয্যায় অঙ্গ প্রসারিত করিল। অর্জুন দেওয়ালে ঠেস দিয়া বসিল। কিছুক্ষণ কাটিয়া গেল। দণ্ড 2 এইভাবে কাটিবার পর বলরাম প্রকাণ্ড হাই তুলিয়া বলিল, ঘুম পাচ্ছে, দিবানিদ্রা ভালো নয়, চলো নৌকাগুলা দেখে আসি। গত 10 দিনের মধ্যে তাহারা একবার কিল্লাঘাটে গিয়া নৌকাগুলিকে পরিদর্শন করিয়া আসিয়াছে। অর্জুন স্তিমিত স্বরে বলিল, চলো। বলরাম উঠিয়া বসিবার উপক্রম করিতেছে, এমন সময় দ্বারের কাছে এক মূর্তি আসিয়া দাঁড়াইল। তাহাকে দেখিয়া বলরাম ধর্মর করিয়া উঠিয়া বসিল। এ কি বেঙ্কটাপ্পা যে? তারপর খবর কি? অনেক দিন তোমাকে দেখিনি।
দ্বারের নিকট দাঁড়াইয়া বেঙ্কটাপ্পা সলজ্জ হাসিল। তাহার মুখের বোকাটে ভাব আর নেই। সে বলিল, আমি আপনাদের পিছনেই ছিলাম, আপনারা দেখতে পাননি। তারপর অর্জুনকে লক্ষ্য করিয়া বলিল, আপনাকে মহারাজ স্মরণ করেছেন। অর্জুন বিদ্যুৎ বেগে উঠিয়া দাঁড়াইল। মহারাজ আমাকে স্মরণ করেছেন? বেঙ্কটাপ্পা বলিল, হ্যাঁ, মহারাজ বিরাম কক্ষে আপনাকে দর্শন দেবেন, আপনি আসুন আমার সঙ্গে। অতর্কিত পরিস্থিতিতে পড়িয়া অর্জুন হঠাৎ দিশাহারা হইয়া পড়িয়াছিল। বলরাম বেঙ্কটাপ্পাকে বলিল, ভালো ভালো, আমরা যা অনুমান করেছিলাম তা মিথ্যা নয়। ভাই বেঙ্কটাপ্পা, তুমি সত্যিই একজন রাজপুরুষ, ভবঘুরে নয়। বেঙ্কটাপ্পা আবার সলজ্জ হাসিল। অর্জুন বলিল, তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই তৈরি হয়ে নিচ্ছি। বেঙ্কটাপ্পা দ্বারের পাশে সরিয়া গেল। অর্জুন তড়িতে বস্ত্র পরিবর্তন করিয়া উত্তরীয় স্কন্ধে লইল। ঘরের কোণে লাঠি দুটি দাঁড় করানো ছিল। সে দুটি হাতে লইয়া দ্বারের দিকে অগ্রসর হইলে বলরাম তাহার কাছে আসিয়া হ্রস্বকণ্ঠে বলিল, লাঠি নিয়ে যাচ্ছ যাও, কিন্তু রাজার কাছে বোধহয় লাঠি নিয়ে যেতে দেবে না। সে যা হোক, রাজার প্রসন্নতা যদি পাও, আমার কথা ভুলো না ভাই। অর্জুন বলিল, ভুলব না, আগে দেখি রাজা কী জন্য ডেকেছেন। সভাগৃহের দ্বিতলে মহারাজ দেবরায় পালঙ্কে অর্ধশয়ান হইয়া মন্থরভাবে তাম্বুল চর্বণ করিতেছিলেন। পালঙ্কের পাশে ভূমিতলে আসন পাতিয়া বসিয়া লক্ষ্মণমল্লভ নির্বিকার মুখে সুপারি কাটিতেছিলেন এবং মাঝে মাঝে এক টুকরো সুপারি মুখে ফেলিয়া চিবাইতেছিলেন। কক্ষটি শীতল ও ছায়াচ্ছন্ন, অন্য কেহ উপস্থিত নাই। তবে দ্বারের বাহিরে প্রতিহারিণী আছে। রাজা ও মন্ত্রীর মধ্যে বিশ্রমভালাপ হইতেছিল। রাজা বলিলেন, আহমেদ শাহ অনেক দিন চুপ করে আছে, আমার মন বলছে তার মতলব ভালো নয়। এতদিন চুপ করে বসে থাকার ছেলে সে নয়। লক্ষ্মণমল্ল পানের বাটা হইতে একখণ্ড হরিতকি বাছিয়া লইয়া মুখে দিলেন। বলিলেন, তা বটে, কিন্তু বহমনি রাজ্যে আমাদের যে গুপ্তচর আছে তারা জানাচ্ছে ওখানে যুদ্ধের কোনো আয়োজন নেই। সিপাহীরা ছাউনিতে বসে গোস্ত রুটি খাচ্ছে আর হুল্লোড় করে বেড়াচ্ছে। দেবরায় বলিলেন, ওরা ধূর্ত এবং শঠ, কপটতাই ওদের প্রধান অস্ত্র। ওদের বিরুদ্ধে লড়তে হলে আমাদের কপট এবং শঠ হতে হবে, ধর্মযুদ্ধ চলবে না। যুদ্ধে আবার ধর্ম কি? যুদ্ধ কর্মটাই তো অধর্ম। ধর্মযুদ্ধ করতে গিয়েই ভারতবর্ষ উৎসন্ন গেল। মন্ত্রী বলিলেন, সত্য কথা, ছলে বলে কৌশলে বিজয় লাভ করাই যুদ্ধের ধর্ম, অন্য ধর্ম এখানে অচল। মুসলমানেরা এই মূল কথাটাই জানে বলে বারবার হিন্দুদের যুদ্ধে পরাজিত করেছে। রাজা বলিলেন, আমার বিশ্বাস আহমেদ শাহ আমাদের গুপ্তচরদের চোখে ধুলো দিয়ে চুপি চুপি গুপ্ত আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে। লক্ষ্মণমল্লভ বলিলেন, আমরা প্রস্তুত আছি। আমাদের 11 লক্ষ সৈন্যের মধ্যে মাত্র 30,000 সৈন্য কুমার বিজয়ের সঙ্গে দক্ষিণে আছে। বাকি সব তুঙ্গভদ্রার শতক্রোশব্যাপী তীরে সীমান্তে থানা দিয়ে বসে আছে। যবনের সাধ্য নেই তাদের ভেদ করে রাজ্য আক্রমণ করে। রাজা ঈষৎ হাসিলেন। আমি জানি আমরা প্রস্তুত আছি, তবু সতর্কতা শিথিল করা চলবে না। প্রস্তুত থাকা অবস্থাতেও নিশ্চিন্ততা আসে। 2-1 দিনের মধ্যে আমি উত্তর সীমান্তে সেনা পরিদর্শনে যাব। এই সময় কক্ষদ্বারের প্রহরিণী দ্বার মুখে দাঁড়াইয়া জানাইল যে অর্জুন বর্মা আসিয়াছে। রাজা বলিলেন, পাঠিয়ে দাও। অর্জুন প্রবেশ করিয়া যথারীতি ঊর্ধ্ববাহু হইয়া প্রণাম করিল। বলা বাহুল্য, লাঠি দুটি তাহাকে বাহিরে রাখিয়া আসিতে হইয়াছিল। রাজার সকাশে অস্ত্র লইয়া গমন নিষিদ্ধ। দেবরায় অর্জুনকে বসিতে ইঙ্গিত করিলেন। সে পালঙ্কের পায়ের দিকে ভূমিতে বসিল। রাজা স্নিগ্ধ হাসিয়া বলিলেন, অতিথিশালায় সুখে আছো? অর্জুন বলিলেন, আছি মহারাজ। রাজা বলিলেন, নগর পরিভ্রমণ করেছ শুনলাম,
কেমন দেখলে? অর্জুন উচ্ছ্বসিত হইয়া নগরের প্রশংসা করিতে চাহিল, কিন্তু উচ্ছ্বাস তাহার কণ্ঠ দিয়া বাহির হইল না। সে ক্ষীণ স্বরে বলিল, ভালো মহারাজ। যে লোকটি তোমার সঙ্গে ঘুরে বেড়ায় সে কে? অর্জুন দেখিল বেঙ্কটাপ্পার কৃপায় তাহার গতিবিধি কিছুই রাজার অগোচর নয়। সে বলিল, তার নাম বলরাম কর্মকার, বাংলাদেশের মানুষ, রাজকুমারীদের সঙ্গে নৌকায় এসেছে, আমার সঙ্গে বন্ধুত্ব হয়েছে। রাজা তখন বলিলেন, সে থাক, তুমি আমার সৈন্যদলে যোগ দিতে চাও? পূর্বে কখনো যুদ্ধ করেছ? না আর্য, কার পক্ষে যুদ্ধ করব? যমন সৈন্যদলে হিন্দু সৈনিকও আছে। তুমি অবশ্য ভল্ল ও অসিচালনা জানো। আমার পদাতি এবং অশ্বারোহী 2 শ্রেণীর সৈন্যদল আছে। তুমি কোন দলে যোগ দিতে চাও? অর্জুন যুক্ত করে বলিল, মহারাজের যেরূপ ইচ্ছা। আমি অশ্ব চালাতে জানি, কিন্তু আরেকটি বিদ্যা জানি মহারাজ, যার বলে ঘোড়ার চেয়েও শীঘ্র যেতে পারি। লক্ষণ মল্লব মুখ তুলিলেন। রাজা ঈষৎ ভ্রুভঙ্গি করিয়া বলিলেন, সে কেমন? অর্জুন বলিল, 2টি লাঠির উপর ভর দিয়া আমি দ্রুততম অশ্বকেও পিছনে ফেলে যেতে পারি। রাজা উঠিয়া বসিলেন। লাঠির উপর ভর দিয়ে? এ কেমন বিদ্যা, আমাকে দেখাতে পারো? অর্জুন বলিল, আজ্ঞা, এখনই দেখাতে পারি। আমার লাঠি 2টি সঙ্গে এনেছিলাম, কিন্তু প্রতিহারিণী কেড়ে নিয়েছে। রাজা করতালি বাজাইলেন। প্রতিহরণী দ্বার সম্মুখে আবির্ভূতা হইলেন। রাজা বলিলেন, অর্জুন বর্মার লাঠি নিয়ে এসো। অবিলম্বে লাঠি লইয়া প্রহরিণী ফিরিয়া আসিল, অর্জুনের হাতে দিয়া প্রস্থান করিল। রাজা বলিলেন, এবার দেখাও। অর্জুন উত্তরীয়টি স্কন্ধ হইতে লইয়া কোমরে জড়াইল। দৃঢ়বদ্ধ উন্নত বক্ষ অনাবৃত হইল। তারপর সে গ্রন্থিযুক্ত দীর্ঘ বংশযষ্টি 2টি 2 পায়ে ধরিয়া 2 পায়ের সম্মুখে দাঁড় করাইল। ডান পায়ের অঙ্গুষ্ঠ ও অঙ্গুলি দিয়া বংশদণ্ডের একটি গ্রন্থি চাপিয়া ধরিয়া ক্ষিপ্রভাবে বংশের ওপর উঠিয়া পড়িল। সঙ্গে অন্য বংশদণ্ডটি বাঁ পায়ে সংযুক্ত করিল। এইভাবে অর্জুন 2 বংশদণ্ড দ্বারা পদযুগলকে লম্বমান করিয়া দীর্ঘ জঙ্ঘ সারস পক্ষীর ন্যায় বিশাল কক্ষে ঘুরিয়া বেড়াইতে লাগিল। রাজা উচ্চকণ্ঠে হাসিয়া উঠিল। লক্ষণ মল্লবও হাসিলেন। ব্যাপারটি যুগপৎ হাস্য ও বিস্ময় উৎপাদক। অর্জুন যষ্টিদণ্ড হইতে অবতরণ করিয়া রাজার সম্মুখে দাঁড়াইল। রাজা বলিলেন, তুমি এই লাঠিতে চড়ে ঘোড়ার চেয়ে জোরে ছুটতে পারো? অর্জুন সবিনয়ে বলিলেন, পারি মহারাজ। চমৎকার! মহারাজের চোখে চিন্তার ছায়া পড়িল। তিনি কিয়ৎকাল অর্জুনের মুখের উপর চক্ষু রাখিয়া চিন্তা করিলেন। শেষে বললেন, পরীক্ষা করা প্রয়োজন। অর্জুন বর্মা, তুমি আজ যাও। কাল প্রাতঃকালে সূর্যোদয়ের পূর্বে এখানে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করবে। তোমাকে একটা বিশেষ কাজে পাঠাবো। উল্লসিত মুখে অর্জুন বলিল, যথা আজ্ঞা মহারাজ। 2 পা গিয়া আবার রাজার দিকে ফিরিল। কুণ্ঠিত মুখে বলিল, আর্য, ক্ষমা করবেন। আমাকে যখন অনুগ্রহ করেছেন তখন আমার বন্ধু বলরামের কথা বলতে সাহস পাচ্ছি। বলরামের কথা আগে বলেছি, সে লৌহকর্মে নিপুণ, তারও কিছু গুপ্ত বিদ্যা আছে, মহারাজকে নিবেদন করতে চায়। রাজা বলিলেন, ভালো ভালো, তোমার বন্ধুর নিবেদন পরে শুনব। তুমি কাল প্রত্যুষে লাঠি নিয়ে আসবে। আজ্ঞা, আসব। অর্জুন প্রস্থান করিলে রাজা ও মন্ত্রী দৃষ্টি বিনিময় করিলেন। রাজা বলিলেন, অর্জুন বর্মা যদি লাঠিতে চড়ে ঘোড়ার চেয়ে দ্রুত যেতে পারে তাহলে ওকে দিয়ে দৌত্যের কাজ আরও ভালো হবে। এমনকি ওর দেখাদেখি দণ্ডারোহী দূতের দল তৈরি করা যেতে পারে। আজ্ঞা, আমিও তাই ভাবছিলাম। লক্ষণ মল্লব ক্ষণেক নীরব থাকিয়া বলিলেন, গুলবর্গার সংবাদ অর্জুন বর্মাকে বলা হলো না? দেবরায়ের মুখ গম্ভীর হইল। সে বলিলেন, বলবো, স্থির করেই তাকে ডেকেছিলাম,
কিন্তু বলতে পারলাম না, মায়া হলো। কাল ওকে দক্ষিণে বিজয়ের কাছে পাঠাবো, সেখান থেকে ফিরে আসুক, তারপর গুলবর্গার খবর বলবো। বলা বাহুল্য, এই 10 দিন দেবরায় নিশ্চেষ্ট ছিলেন না। গুলবর্গায় গুপ্তচর পাঠাইয়া অর্জুন সম্বন্ধে তথ্য সংগ্রহ করিয়াছিলেন। তারপর তাহাকে ডাকিয়া পাঠাইয়াছিলেন। অর্জুন যাহা বলিয়াছিল সমস্তই সত্য। সেদিন সন্ধ্যাকালে দুই বন্ধু সাজসজ্জা করিয়া নগর পরিভ্রমণে বাহির হইল। একজন রাজ অনুগ্রহ লাভ করিয়াছে, অন্যজন শীঘ্রই করিবে। আহ্লাদে দুজনের হৃদয়ই ডগমগ। পান সুপারি রাস্তা ছাড়াইয়া তাহারা নগর পট্টনে উপস্থিত হইল। এখানে ফুলের দোকানে মালা কিনিয়া গলায় পরিল, কপিত্থগন্ধি তক্র পান করিল। পানের দোকানে গিয়া পান চাহিল। পানের দোকানের সামনে দাঁড়াইয়া 3টি তরুণ যুবক নিজেদের মধ্যে হাস্য পরিহাস করিতেছিল। ইহারা বিলাসী নাগরিক নয়, মধ্যম শ্রেণীর গৃহস্থ পর্যায়ের লোক। অর্জুন ও বলরাম দোকানে উপস্থিত হইবার পর আর একটি যুবক আসিয়া পূর্বতন যুবকদের সঙ্গে যোগ দিল। উত্তেজিত স্বরে বলিল, শীঘ্র পান খাওয়াও, বড় বিপদে পড়েছি। 3 জন সমস্বরে বলিল, কি হয়েছে? নবাগত যুবক বলিল, বামনদেব দৈবজ্ঞের কাছে হাত দেখাতে গিয়েছিলাম। হাত দেখে কি বলল জানো? বলল, আমার 7টা বিয়ে হবে আর 35টা মেয়ে হবে, ছেলে একটাও হবে না। এখন কি করি? সকলে হাসিয়া উঠিল। তাম্বুল প্রসারিণী বিপন্ন যুবককে পান দিয়া হাসি মুখে বলিল, শিখিধ্বজের মন্দিরে পূজা দাও, তাহা হইলেই ছেলে হবে। যুবক পান মুখে পুরিয়া বলিল, বাজে কথা বলো না, আমার এখনো একটাও বিয়ে হয়নি, ছেলে হবে কোত্থেকে? হাস্য কৌতুকের মধ্যে বলরাম জিজ্ঞাসা করিল, বামনদেব দৈবজ্ঞ কোথায় থাকেন? যুবক অঙ্গুলি দেখাইয়া বলিল, ওই যে রামস্বামীর মন্দির, ওর পাশেই পণ্ডিতের বাসা। আপনিও কি জানতে চান কটা মেয়ে হবে? আগে দেখি কটা বিয়ে হয়। বলরাম পান লইয়া অর্জুনকে টানিয়া লইয়া চলিল। অর্জুন বলিল, সত্যি কি হাত দেখাবে নাকি? বলরাম বলিল, দোষ কি, একটা নতুন কিছু করা যাক। বামন পণ্ডিত নিজ গৃহের বহিশ্চত্বরে অজিনাসন পাতিয়া বসিয়াছিলেন। স্থূলকায় প্রৌঢ় ব্যক্তি, স্কন্ধে উপবীত, মুণ্ডিত মুখে, তীক্ষ্ণায়ত চক্ষু, মাথার চারিপাশে ক্ষৌরিত, মাঝখানে সমস্তটাই শিখা। বলরাম ও অর্জুন তাহার সম্মুখে দাঁড়াইয়া যুক্তপাণি হইল। পণ্ডিত একে একে তাহাদের পরিদর্শন করিয়া বলিলেন, তোমরা যে দেখছি ভাগ্যান্বেষী বিদেশী, করকোষ্ঠী দেখাতে চাও? আজ্ঞা। দৈবজ্ঞ প্রথমে অর্জুনের হাত টানিয়া লইয়া কররেখা পরীক্ষা করিলেন। বেশ কিছুক্ষণ দেখিলেন, বয়স জিজ্ঞাসা করিলেন, তারপর হাত ছাড়িয়া দিয়া বলিলেন, জলমজ্জন যোগ ছিল, কেটে গেছে। তোমার জীবন এখন এক সংকটময় দশার ভিতর দিয়ে যাচ্ছে। পিছনে বিপদ, সামনে বিপদ, কি হয় বলা যায় না। তুমি আগামী শ্রাবণী অমাবস্যার পর আমার কাছে এসো, তখন আবার হাত দেখব। অর্জুন বিমর্ষ মুখে বলরামের পানে চাহিল। বলরাম তাড়াতাড়ি দৈবজ্ঞের দিকে হাত বাড়াইয়া দিয়া বলিল, আমার হাতটাও একবার দেখুন, আমরা 2 বন্ধু। বামনদেব হাত দেখিয়া বলিলেন, তোমার হাত মন্দ নয়, দুঃখ কষ্ট অনেকটা কেটে এসেছে, তবে স্বদেশে আর কখনো ফিরতে পারবে না। বিদেশে সুখ সম্পদ দ্বারা পুত্র লাভ করিবে। তোমরা 2 জন বন্ধু? তাহলে একটা কথা বলে রাখি, তোমরা 2 জন যদি একসঙ্গে থাকো তাহলে তোমার বন্ধুর অনেক রিষ্টি কেটে যাবে, কিন্তু তোমার কিছু অনিষ্ট হতে পারে। এখন আর কিছু বলবো না, শ্রাবণ মাসে আবার এসো। বলরাম প্রণামী দিতে গেল, কিন্তু বামনদেব লইলেন না, বলিলেন, শ্রাবণ মাসে প্রণামী দিও। 2 বন্ধু বিষণ্ণ চিত্তে ফিরিয়া চলিল। বলরামের মনে অনুতাপ হইল, লঘুচিত্ত হইয়া দৈবজ্ঞের কাছে না যাইলেই ভালো হতো, কিন্তু তাই বা কেন? বিপদের কথা পূর্বাহ্নে জানা থাকিলে সাবধান হওয়া যায়।
চলিতে চলিতে এক সময় অর্জুন বলিল, আমার সঙ্গে থাকলে তোমার অনিষ্ট হতে পারে। বলরাম বলিল, কিন্তু তোমার দৃষ্টি কেটে যাবে, সুতরাং তোমার সঙ্গ ছাড়ছি না। তৃতীয় পর্ব। 1। পরদিন অতি প্রত্যুষে উঠিয়া অর্জুন ধরাচূড়া বাঁধিল, লাঠি হাতে লইয়া বলরামকে বলিল, আমি চললাম। কোথায় যাচ্ছি, কবে ফিরব কিছুই জানি না। বলরাম বলিল, দুর্গা দুর্গা, আমি সঙ্গে যেতে পারলে ভালো হতো। যা হোক, সাবধানে থেকো, দুর্গা দুর্গা। বাহিরে তখনও রাত্রির ঘোর কাটে নাই। সভাগৃহের সম্মুখে উপস্থিত হইয়া অর্জুন দেখিল, সেখানে মানুষ কেহ উপস্থিত নাই, কেবল দুটি ঘোড়া পাশাপাশি দাঁড়াইয়া আছে। রাজমন্দুরার তেজস্বী অশ্ব, পক্কতিরিন্তি ফুলের ন্যায় বর্ণ, পিঠে কম্বলের আসন, মুখে বল্গা। ঘোড়া দুটি নিশ্চল দাঁড়াইয়া আছে, কেবল তাহাদের কর্ণ সম্মুখে ও পিছনে নাড়িতেছে। অর্জুনকে তাহারা চোখ বাঁকাইয়া দেখিল এবং অল্প নাস্যাধ্বনি করিল। অর্জুন দাঁড়াইয়া রহিল, সভাগৃহে সারা শব্দ নাই। কিছুক্ষণ পর বাহিরের দিক হইতে এক মনুষ্য মূর্তি দেখা দিল। কৃশ খর্বাকৃতি মানুষটি, মাথায় বৃহৎ পাগড়ি, কোমরে তরবারি, বয়স অর্জুন অপেক্ষা 6-7 বছরের জ্যেষ্ঠ। সে কাছে আসিয়া অর্জুনকে সন্দিগ্ধ অপাঙ্গ দৃষ্টিতে নিরীক্ষণ করিতে লাগিল। তারপর সভাগৃহের দ্বিতল হইতে পিঙ্গলা আসিয়া জানাইল, মহারাজ দুজনকেই আহ্বান করিয়াছেন। মহারাজ দেবরায় ইতিমধ্যে প্রাতঃস্নান পূর্বক দেব পূজা সমাপন করিয়াছেন। সূর্যোদয়ের পূর্বেই রাজকার্য আরম্ভ হইয়া গিয়াছে। অর্জুন ও দ্বিতীয় ব্যক্তি রাজার বিরাম কক্ষে উপস্থিত হইল। মহারাজ পালঙ্কের উপর উপবিষ্ট, তাহার সম্মুখে 2টি কুণ্ডলিত যতুমুদ্রাঙ্কিত পত্র। দুইজন যথারীতি প্রণাম করিয়া রাজার সম্মুখে দাঁড়াইল। বলা বাহুল্য, অর্জুনের লাঠি ও দ্বিতীয় ব্যক্তির তরবারি প্রতিহারিণীর নিকট গচ্ছিত রাখিতে হইয়াছিল। রাজা বলিলেন, স্বস্তি, তোমাদের দুজনকে একসঙ্গে দূত করে পাঠাচ্ছি কুমার বিজয় রায়ের কাছে। অনিরুদ্ধ, তুমি পথ চেনো, তুমি অর্জুনকে পথ দেখিয়ে নিয়ে যাবে। পথে চটিতে ঘোড়া বদল করবে। এই নাও দুজনের 2 পত্র। স্কন্ধাবারে পৌঁছে পত্র কুমার বিজয়ের হাতে দেবে। 2 পত্রের মর্ম যদিচ একই, তবু দুজনেই কুমার বিজয়কে পত্র দেবে। উত্তরে তিনি তোমাদের পৃথক পত্র দেবেন। সেই পত্র নিয়ে তোমরা ফিরে আসবে। একত্র আসার প্রয়োজন নেই, যে যত শীঘ্র পারবে ফিরে আসবে। আশু কর্মে তোমাদের পাঠাচ্ছি। মনে রেখো, বিলম্বে কর্মহানির সম্ভাবনা। অনিরুদ্ধ রাজার হাত হইতে লিপি লইয়া নিজের পাগড়িতে বাঁধিয়া লইল। তাহার দেখা দেখি অর্জুনও লিপি পাগড়িতে বাঁধিল। রাজা বলিল, এই নাও, কিছু স্বর্ণমুদ্রা সঙ্গে রাখো, প্রয়োজন হতে পারে। দক্ষিণ দিকের তোরণ রক্ষীদের বলা আছে, কেউ তোমাদের বাধা দেবে না। এখন যাত্রা করো। শুভমস্তু। রাজার নিকট বিদায় লইয়া দুইজনে অস্ত্রাদি উদ্ধার করিয়া নিচে নামিল। অশ্ব দুটি পূর্ববৎ দাঁড়াইয়াছিল, তাহাদের পৃষ্ঠে আরোহণ পূর্বক ঘোড়া ছুটাইয়া দিল। তাহারা লক্ষ্য করিল না, এই সময়ে সভাগৃহের দ্বিতলের একটি গবাক্ষ দিয়া এক জোড়া সদ্য ঘুম ভাঙা রমণী চক্ষু নিচের দিকে চাইয়াছিল। চোখ দুটি বড় সুন্দর, মুখখানির তুলনা নাই। অশ্বারোহীরা অন্তর্হিত হইলে কুমারী বিদ্যুন্মালার 2 ভ্রুর মাঝখানে একটি ভ্রুকুটির চিহ্ন দেখা দিল। তিনি অর্জুন বর্মাকে চিনিতে পারিয়াছিলেন। ভাবিলেন, অর্জুন বর্মা কোথায় চলেছেন? আজ ঘুম ভাঙিয়া উঠিয়া বিদ্যুন্মালা অলস অর্ধ প্রমীল মনে মহলের বাতায়নগুলির পার্শ্বে ঘুরিয়া বেড়াইতেছিলেন। সহসা একটি বাতায়ন দিয়া নিচের দৃশ্য চোখে পড়িল। তাহার সমগ্র চেতনা সজাগ ও উদ্বিগ্ন হইয়া উঠিল। কিন্তু তিনি কাহাকেও কোনো প্রশ্ন করিতে পারিলেন না। প্রশ্নগুলি মনের মধ্যেই রহিল। তারপর যথাসময়ে তিনি পম্পাপতির মন্দিরে গেলেন।
সারা দিন মনটা উদাস বিভ্রান্ত হইয়া রহিল। বেলা প্রথম প্রহর অতীত প্রায়। নগরের সপ্ত প্রাকার পার হইয়া অর্জুন ও অনিরুদ্ধ উন্মুক্ত পথ দিয়া চলিয়াছে। অশ্ব দুটি যুগ্ম স্বরের ন্যায় পাশাপাশি ছুটিতেছে, কেহ কাহাকেও অতিক্রম করিয়া যাইতে পারিতেছে না। পথ অশ্বচ্ছাদিত শিলাবন্ধুর। নগর সীমানার বাহিরেও লোকালয় আছে। বিসর্পিল শৈলশ্রেণীর ফাঁকে ফাঁকে ক্ষুদ্র ক্ষুদ্র গ্রাম দেখা যায়। পথের দুই পাশে তাপ কৃশ ঝোপঝাড় জঙ্গল, যেন পাথরের রাজ্যে উদ্ভিদ অনধিকার প্রবেশের চেষ্টা করিয়া হতাশ্বাস হইয়া পড়িয়াছে। আকাশে প্রখর সূর্য সত্ত্বেও অশ্বারোহীরা তাপে বিশেষ কষ্ট পাইতেছে না। মাথায় পাগড়ি আছে, উপরন্তু অশ্বের ধাবনজনিত বায়ুপ্রবাহ তাহাদের দেহ শীতল রাখিয়াছে। দুইজনে পাশাপাশি চলিয়াছে বটে, কিন্তু বাক্যালাপ বেশি হইতেছে না। অনিরুদ্ধর মন খুব সরল নয়। তাহার সন্দেহ হইয়াছে রাজা তাহাকে সরাইয়া অর্জুনকে নিয়োগ করিতে চায়, তাই অর্জুনের প্রতি তাহার মন বিরূপ হইয়া বসিয়াছে। অর্জুন তাহা বুঝিয়াছে। তাহাদের মাঝখানে প্রতিদ্বন্দ্বিতার প্রচ্ছন্ন বিরোধ দেখা দিয়েছে। এক সময়ে অনিরুদ্ধ বলিল, তোমার নাম অর্জুন? তোমাকে আগে কখনো দেখিনি। অর্জুন আত্মপরিচয় দিয়া বলিল, তোমাকেও আগে দেখিনি। অনিরুদ্ধ উদ্দীপ্ত কণ্ঠে বলিলেন, তুমি নবাগত, তাই আমার নাম শোনোনি। আমি অনিরুদ্ধ, বিজয়নগরের প্রধান রাজদূত। 10 বছর এই কাজ করছি। আশু দৌত্য কার্যে আমার তুল্য আর কেউ নেই। বিরসভাবে অর্জুন বলিল, ভালো। আমার সৌভাগ্য যে রাজা তোমাকে আমার সঙ্গে দিয়েছেন। কিন্তু বাক্যালাপে অর্জুনের মন নাই। তাহার মন ও চক্ষু পথের আশেপাশে চিহ্ন অনুসন্ধান করিয়া ফিরিতেছে। ওখানে গিয়া গিরিচূড়া বিচিত্র ভঙ্গিতে দাঁড়াইয়া আছে। এখানে পথের উপর দিয়া শীর্ণ জলাধার বহিয়া গিয়াছে। অদূরে ওই ভগ্নপ্রায় পাষাণ মন্দিরের পাশ দিয়া পথ দ্বিধা বিভক্ত হইয়া গিয়াছে। অর্জুন মনে মনে স্থানগুলিতে চিহ্নিত করিয়া রাখিতেছিল। এই পথেই তাহাকে ফিরিতে হইবে। তোমার হাতে লাঠি কেন? যার যেমন অস্ত্র, তোমার তলোয়ার, আমার লাঠি। কিন্তু দুটো লাঠির কি দরকার? অর্জুন একটু হাসিল। একটা লাঠি দিয়ে লড়ব, সেটা ভেঙে গেলে অন্য লাঠি দিয়ে লড়ব। অনিরুদ্ধের মন সন্তুষ্ট হইল না। তাহার সন্দেহ হইল, লাঠি দুইটির অন্য কোনো তাৎপর্য আছে। দ্বিপ্রহরে তাহারা এক পান্থশালায় পৌঁছিল। পথের কিনারে ক্ষুদ্র প্রস্তর নির্মিত গৃহ, তাহার পাশে ছায়া শীতল একটি বৃহৎ বটবৃক্ষ। বৃক্ষতলে দুইটি অশ্ব বাঁধা রহিয়াছে। একজন মধ্যবয়স্ক শিখাধারী লোক গৃহ হইতে বাহির হইয়া আসিল, বলিল, অশ্ব প্রস্তুত, আহার প্রস্তুত, এসো বসে যাও। লোকটি অনিরুদ্ধকে চেনে। দুইজনে অশ্ব হইতে নামিয়া গৃহে প্রবেশ করিল। ঘরে পিঠিকার সম্মুখে আহার্যের থালি, জলের ঘটি। ক্ষুধার্ত পিপাসার্ত দুইজনে বিনা বাক্যব্যয়ে বসিয়া গেল। অর্ধদণ্ডের মধ্যে আহার সমাপ্ত করিয়া তাহারা নূতন ঘোড়ার পিঠে চড়িয়া বসিল। প্রৌঢ় ব্যক্তি বলল, সেনাদলের ছাউনি আরও পূব দিকে সরে গেছে। সন্ধ্যার আগে পৌঁছিলে দূর থেকে ধোঁয়া দেখতে পাবে, রাত্রে পৌঁছিলে আগুন দেখতে পাবে। এখনও 30 ক্রোশ বাকি। আবার তাহারা বাহির হইয়া পড়িল। দুই অশ্বারোহী যখন কুমার বিজয়ের স্কন্ধাবারে পৌঁছিল, তখন সূর্যাস্ত হইয়া গিয়াছে। গোধূলির আলোয় সৈন্যাবাসটি দেখিতে একটি বিরাট গোগৃহের মতো। অসংখ্য গরুর গাড়ি পাশাপাশি সাজাইয়া বিপুলায়তন একটি চক্রব্যূহ রচিত হইয়াছে। তাহার মধ্যে তালপত্রের ছত্রাকৃতি অগণিত ছাউনি। মধ্যস্থলে সেনাপতির জন্য বস্ত্র নির্মিত উচ্চ শিবির। শকট চক্রের এক স্থানে একটু ফাঁক আছে। সেই প্রবেশদ্বারের মুখে সশস্ত্র রক্ষী পাহারা দিতেছে। উপরন্তু একদল রক্ষী
সকট বেষ্টনের বাহিরে পরিক্রমণ করিতেছে, পাছে শত্রু সৈন্য রাত্রিকালে আক্রমণ করে, তাই সতর্কতা। অনিরুদ্ধ ও অর্জুন স্কন্দাবারে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে সেনাপতির নিকট নীত হইল। বিজয় রায় তখন আহারে বসিয়াছিলেন, কিন্তু রাজদূত যখনই আসুক তৎক্ষণাৎ তাহার সহিত সাক্ষাৎ করিতে হইবে, ইহাই রাজকীয় নিয়ম। বস্ত্রাবাসের একটি বৃহৎ কক্ষে বিজয় রায় আহারে বসিয়াছিলেন। পীঠিকার সম্মুখে ৮-১০টি থালিকা, থালিকাগুলিতে ঘিরিয়া ১০-১২টি তৈল প্রদীপ। ৬ জন পরিচারক পার্শ্বরক্ষী সম্মুখে ও পিছনে দাঁড়াইয়া পাহারা দিতে আছে, তাহাদের কটিতে ছুরিকা। বিজয় রায়ের আহার্য বস্তুর পরিমাণ যেমন প্রচুর, তেমনি অধিকাংশই আমিষ, সেই সঙ্গে কিছু ঘৃতপক্ক অন্ন ও ১ ভৃঙ্গার দ্রাক্ষারস। বিজয় রায় ম্লেচ্ছ রন্ধন পদ্ধতিতে পক্ষপাতী ছিলেন, তাই তাহার ভোজন পাত্রগুলিতে শোভা পাইতেছিল মেষ মাংসের শূল্যপক্ক গুটিকা, কালিয়া, সেকচি, দোলমা, সামোসা ইত্যাদি। একটি স্ফটিকের পাত্রে স্তূপীকৃত আঙুর ফল। বিজয় রায়ের আকৃতি মধ্যম পাণ্ডবের মতো, বুড়স্কর গজস্কন্ধ। জ্যেষ্ঠ দেবরায় ও কনিষ্ঠ কম্পনের সহিত তাহার আকৃতির সাদৃশ্য অতি অল্প। সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা হরিহর ও বৃকরায় সকল বিষয়ে অভেদাত্মা ছিলেন, কিন্তু তাহাদের আকৃতি ছিল সম্পূর্ণ বিপরীত। ভীমার্জুনের আকৃতির যে তফাৎ, হরিহর ও বৃকরায়ের আকৃতিতে সেইরূপ পার্থক্য ছিল। একজন সিংহ, অন্যজন হস্তি। তারপর পুরুষানুক্রমে এই দ্বিবিধ আকৃতি বারবার এই বংশে দেখা গিয়াছে। দেশের লোক হরিহর রায় ও বৃকরায়কে স্নেহভরে হুক্ক বুক্ক বলিয়া উল্লেখ করিত। দেবরায় ও বিজয় রায়কে দেখিয়া তাহারা নিজেদের মধ্যে সগর্বে বলাবলি করিত, হুক্ক বুক্ক আবার ভাতৃরূপে পুনর্জন্ম গ্রহণ করিয়াছেন। অনিরুদ্ধ ও অর্জুন বিজয় রায়ের সম্মুখে উপস্থিত হইলে তিনি বিশাল চক্ষু তুলিয়া তাহাদের পরিদর্শন করিলেন। তারপর বাঁ হাত বাড়াইয়া পত্র দুটি গ্রহণ করিলেন। পত্রে যতুমুদ্রা অভগ্ন আছে কিনা পরীক্ষা করিয়া তিনি পত্র দুটি মাথায় ঠেকাইলেন। তারপর একজন পরিচারকের দিকে চাহিলেন। পরিচারক আসিয়া একে একে পত্র দুটির যতুমুদ্রা ভাঙিয়া বিজয় রায়ের চোখের সম্মুখে মিলিয়া ধরিল। তিনি আহার করিতে করিতে পাঠ করিলেন। পত্রে দূতদের সম্বন্ধে বোধহয় কিছু লেখা ছিল। পত্র পাঠান্তে বিজয় রায় উভয়ের প্রতি আবার নেত্রপাত করিলেন, বিশেষভাবে অর্জুনকে লক্ষ্য করিলেন। তারপর জিমুত মন্দ্র স্বরে বলিলেন, তোমরা পানাহার করো গিয়ে, 2 দণ্ডের মধ্যে পত্রের উত্তর পাবে। মহারাজের আজ্ঞা, যত শীঘ্র সম্ভব বার্তা নিয়ে ফিরে যাবে। অনিরুদ্ধ বলিল, আর্য, আমি আজ রাত্রেই ফিরে যেতে পারতাম, কিন্তু অন্ধকারে রাত্রে ঘোড়া চলবে না। কাল প্রত্যুষে আলো ফোটার সঙ্গে সঙ্গে যাত্রা করব। বিজয় রায় একটি সামোসা মুখে পুরিয়া ঘাড় নাড়িলেন। অনিরুদ্ধ ও অর্জুন শিবিরের বাহিরে আসিল। বাহিরে তখন মশাল জ্বলিয়াছে, কোথাও সঞ্চরণমান আলোকপিণ্ড ঘুরিয়া বেড়াইতেছে, কোথাও স্থির হইয়া আছে। প্রান্তরে যেন ভৌতিক দীপোৎসব চলিতেছে। রাজদূতেরা ছাউনিতে উত্তম পানাহার পাইল। একটি স্বতন্ত্র ছত্রতলে শুষ্ক তৃণশয্যায় শয়ন করিল। ছত্রাবাসগুলি রাত্রিবাসের জন্য নয়। অধিকাংশ সৈনিক মুক্ত আকাশের তলে খড় পাতিয়া শয়ন করে। দিবাকালে প্রচণ্ড সূর্যের দহন হইতে আত্মরক্ষার জন্য ছত্রগুলির প্রয়োজন হয়। 2 জনে শয্যাশ্রয় করিয়াছে। এমন সময় সেনাপতির এক পরিচারক আসিয়া 2 জনকে 2টি পত্র দিয়া গেল। অর্জুন নিজের চিঠি কোমরে গুজিয়া লইল। বাক্যালাপ বিশেষ হইল না। অনিরুদ্ধ একটি উদ্গার তুলিল। অর্জুন জৃম্ভন ত্যাগ করিল। 2 জনের মাথায় একই চিন্তার ক্রিয়া চলিতেছে,
কি করিয়া অন্যকে পিছনে ফেলিয়া আগে রাজার সমীপে পৌঁছিবে। উভয়ের শরীর ক্লান্ত। অনিরুদ্ধ শয়ন করিয়া চিন্তা করিতে লাগিল। অর্জুন লাঠি দুটিকে আলিঙ্গন করিয়া শুইয়া রহিল এবং অধিক চিন্তা করিবার পূর্বেই ঘুমাইয়া পড়িল। ক্রমে স্কন্ধাবারে মশালগুলি একে একে নিভিয়া আসিতে লাগিল। তারপর রন্ধ্রহীন অন্ধকারে চরাচর ব্যক্ত হইল। এই অন্ধকারে ক্বচিৎ প্রহরীদের হাঁকডাক ও অস্ত্রের ঝনৎকার শোনা যাইতে লাগিল। রাত্রির মধ্যযামে দুরাগত শৃগালের সমবেত ডাক শুনিয়া অর্জুনের ঘুম ভাঙিয়া গেল। চক্ষু না খুলিয়াই সে অনুভব করিল তাহার দেহের ক্লান্তি দূর হইয়াছে। সে চক্ষু খুলিল। ছত্রের বাহিরে তরল অস্ফুট আলো দেখিয়া সে চমকিয়া উঠিয়া বসিল। তবে কি সকাল হইয়া গিয়াছে? সে চকিতে ঘাড় ফিরাইয়া দেখিল অনিরুদ্ধ এখনো ঘুমাইতেছে। কিঞ্চিৎ আশ্বস্ত হইয়া সে আবার বাহিরের দিকে অনুসন্ধিৎসু দৃষ্টি প্রেরণ করিল। না, এ ভোরের আলো নয়, চাঁদের আলো। মধ্যরাতে কৃষ্ণপক্ষের চাঁদ উঠিয়াছে। ছাউনি সুষুপ্তু। অর্জুন নিঃশব্দে উঠিয়া মুখে উপস্থিত হইল। প্রধান প্রহরী হাঁকিল, কে যায়? অর্জুন তাহার কাছে গিয়া বলিল, চুপ চুপ, আমি রাজদূত, এখনই আমাকে রাজধানীতে ফিরতে হবে। প্রহরী বলিল, তা ভালো, কিন্তু ঘোড়া চাই তো, তোমার ঘোড়া কোথায়? ঘোড়ার দরকার নেই, এই আমার ঘোড়া বলিয়া অর্জুন লাফাইয়া লাঠিতে আরোহণ করিল। তারপর দীর্ঘ পদক্ষেপে উত্তরাভিমুখে চলিল। হতবুদ্ধি প্রহরীরা মুখ বাদ্যান করিয়া রহিল। স্কন্দাবারের কাছে সুচিহ্নিত পথ নাই। মাঠের মাঝখানে অস্থায়ী ছাউনির নিকট পথ কি জন্য থাকিবে? অর্জুন কৃষ্ণপক্ষের অর্ধভুক্ত চাঁদকে ডান দিকে রাখিয়া চলিল। ক্রোশেক দূর চলিবার পর পদ মিলিল। চন্দ্রালোকে অস্ফুট রেখা, তবু পথ বলিয়া চেনা যায়। চেনা গেলেও সাবধানতার প্রয়োজন। পথ সিধা নয়, ঘুরিয়া ফিরিয়া ঢিবি ঢাবা বাঁচাইয়া চলিয়াছে, কোথাও দুভাগ হইয়াছে। এইসব স্থানে আসল পথটি চিনিয়া লইতে হইবে। পথের দিকে দৃষ্টি রাখিয়া চলিতে চলিতে অর্জুনের মুখে একটু হাসি দেখা গেল। স্কন্দাবার কখন পিছন দিকে অদৃশ্য হইয়া গিয়াছে। কোথাও জনপ্রাণী নাই। ভাগ্যে এই সময় কেহ তাহাকে দেখিতে পাইতেছে না। দেখিলে ভাবিত একটা দীর্ঘ শীর্ণ প্রেত চাঁদের আলোয় ছুটিয়া চলিয়াছে। একটা শৈলখণ্ডের মোড় ঘুরিয়া অর্জুনের পথ হারাইবার আশঙ্কা সম্পূর্ণ দূর হইল। সম্মুখে বহু দূরে একটি রক্তাভ আলোর বিন্দু দেখা দিয়াছে। হেমকূট পর্বতের আগুন। আর পথভ্রষ্ট হইবার ভয় নাই। ওই আলোকবিন্দু সম্মুখে রাখিয়া চলিলেই বিজয়নগরে পৌঁছানো যাইবে। অর্জুন সহর্ষে দীর্ঘ পদদ্বয় ক্ষিপ্রতর বেগে চালিত করিয়া দিল। উষার আলো ফুটিয়াছে কি ফোটে নাই। পশ্চিম আকাশে চাঁদ ফ্যাকাশে হইয়া গিয়াছে। রাজসভা গৃহের অন্ধকার মূর্তি ধীরে ধীরে পরিস্ফুট হইয়া উঠিতেছে। দাসী পিঙ্গলা অভিসারে গিয়াছিল। বহির্দিক হইতে ফিরিয়া আসিয়া দেখিল সভাগৃহের অগ্রপ্রাঙ্গণে হাঁটুর উপর মাথা রাখিয়া একজন বসিয়া আছে। পিঙ্গলা কাছে গিয়া ঝুঁকিয়া দেখিল অর্জুন বর্মা। বিস্ময়ে বিহ্বলভাবে ছুটিতে ছুটিতে সে রাজাকে সংবাদ দিতে গেল। 2 রাজা বলিলেন, অর্জুন বর্মা, আজ থেকে তুমি আমার অতিথি নও, তুমি আমার ভৃত্য। তোমাকে আশুগতি দূতের কাজ দিলাম। এও সামরিক কাজ। তোমার গুপ্তবিদ্যা রাজনীতির ক্ষেত্রে অতি মূল্যবান বিদ্যা। এ বিদ্যা গুপ্ত রাখা প্রয়োজন। কেবল মুষ্টিমেয় লোককে তুমি এ বিদ্যা শেখাবে, কিন্তু সে পরের কথা। আর্য লক্ষণ, অর্জুন বর্মার বাসস্থান নির্দেশ করুন। রাজপুরীর কাছে হবে, অথচ গোপন স্থান হওয়া চাই। অর্জুন বর্মা রাজকার্যে নিযুক্ত হয়েছে, এ কথা অপ্রকাশ থাকাই বাঞ্ছনীয়। লক্ষণ মল্লব কেবল ঘাড় নাড়িলেন। অর্জুন যুক্ত খরে বলিল, ধন্য মহারাজ,
যেখানে আমার বাসস্থান নির্দেশ করিবেন সেখানেই থাকব। যদি অনুমতি করেন আমার বন্ধু বলরামও আমার সঙ্গে থাকবে। বলরামের কথা কি আপনার স্মরণ আছে মহারাজ? রাজা বললেন, আছে। আজ আমার সভারোহণের সময় হলো, তুমি যাও। সারাদিন অতিথিশালায় বিশ্রাম করবে। সন্ধ্যার পর তোমার বন্ধুকে নিয়ে এসো, দেখব কেমন তার গুরবিদ্যা। সূর্যোদয় হইয়াছে। মন্ত্রণাগৃহ হইতে বাহির হইয়া অর্জুন অতিথিশালার দিকে চলিল। দেহের স্নায়ুপেশী ক্লান্ত, কিন্তু হৃদয়ের মধ্যে অপূর্ব উল্লাস উচ্ছ্বলিত হইতেছে। দাসী পিঙ্গলা এই কয়দিনে বিদ্যুন্মালা ও মণিকঙ্কনার প্রতি আকৃষ্ট হইয়াছে। একটু অবকাশ পাইলেই তাহাদের কাছে আসিয়া বসে, রাজ্যের গল্প করে। রাজার ইঙ্গিতে রাজকুমারীদের মনোরঞ্জন করাও তাহার একটি কর্তব্য হইয়া দাঁড়াইছে। তাই সেদিন কুমারীরা পম্পাপতির মন্দির হইতে ফিরিবার পর সে তাহাদের মহলে আসিয়া মেঝের উপর পা ছড়াইয়া বসিল। প্রকাণ্ড একটা হাঁপ ছাড়িয়া বলিল, বাব্বা, অর্জুন বর্মা মানুষ নয়, বাজ পাখি। দুই রাজকন্যা চকিতে মুখ ফিরাইলেন। মণিকঙ্কনা বলিল, কে বাজ পাখি? অর্জুন বর্মা? পিঙ্গলা বলিল, হ্যাঁ গো রাজকুমারী, যিনি তোমাদের সঙ্গে এসেছেন। বিদ্যুন্মালা হৃৎপিণ্ড দুলিয়া উঠিল। মণিকঙ্কনা বলিল, ও মা, তিনি উঠতেও জানেন? আমরা তো জানি তিনি মাছের মতো সাঁতার কাটতে পারেন। তা তিনি কোথায় উড়ে বেড়াচ্ছেন? পিঙ্গলা গলা একটু রস্য করিয়া বলিল, কি বলবো রাজকুমারী, সে এক আশ্চর্য ব্যাপার। মহারাজ কাল সকালে তাকে দূতকর্মে পাঠিয়েছিলেন 60 ক্রোশ দূরে। আজ সকালে তিনি কাজ সেরে ফিরে এসেছেন। বলো দেখি রাজকন্যা, এ কি মানুষে পারে? মণিকঙ্কনা বলল, অমানসিক কাজ বটে। তিনি কি একলা গিয়েছিলেন? পিঙ্গলা হাসিয়া উঠিল। একলা কেন, সঙ্গে অনিরুদ্ধ ছিল, রাজ্যের চঙ্গদূত। অনিরুদ্ধ এখনও ফেরেনি, হয়তো সন্ধেবেলায় ধুঁকতে ধুঁকতে ফিরবে। বিদ্যুন্মালার হৃদযন্ত্র যে অস্বাভাবিকভাবে প্রসারিত ও সংকুচিত হইতেছে, তিনি নিঃশ্বাস রোধ করিয়া আছেন, তাহা কেহ জানিতে পারিল না। পিঙ্গলা আরও খানিকক্ষণ অর্জুন বর্মার পরাক্রমের কথা আলোচনা করিয়া চলিয়া গেল। মণিকঙ্কনাও কিয়ৎকাল পরে উঠিয়া গেল। রাজার বিরামকক্ষে উঁকি মারিয়া দেখিতে গেল রাজসভা হইতে ফিরিয়াছেন কিনা। সে সুযোগ পাইলেই রাজার বিরামকক্ষের দিকে গিয়া আড়াল হইতে উঁকিঝুঁকি মারে। বিদ্যুন্মালা একাকিনী বসিয়া রহিলেন। তাহার হৃদয়ে আশা ও আকাঙ্ক্ষার জটিল গ্রন্থি রচনা চলিতে লাগিল। সন্ধ্যার পর রাজার বিরামকক্ষে দীপাবলি জ্বলিতেছে। মহারাজ পালঙ্কে সমাসীন, সম্মুখে ভূমির উপর অর্জুন ও বলরাম। আজ লক্ষণ মল্লব উপস্থিত নাই, সম্ভবত অন্য কোনো কাজে ব্যাপৃত আছেন। পিঙ্গলা এতক্ষণ ঘরে ছিল, রাজার ইঙ্গিতে সরিয়া গিয়াছে। রাজা বললেন, বলরাম, তুমি বাঙ্গালাদেশের মানুষ? বলরাম করজোড় বলিল, আজ্ঞা, রাঢ় বাংলা। বর্ধমান ভুক্তি, নগর বর্ধমান। রাজা বলিলেন, বাঙ্গালা দেশের মুসলমান রাজা, তারা অত্যাচার করে? বলরাম বলিল, করে মহারাজ। যারা দুষ্ট তারা স্বভাবের বশে অত্যাচার করে, আর যারা শিষ্ট তারা অত্যাচার করে ভয়ে। ভয়ে অত্যাচার করে? হ্যাঁ মহারাজ। মুসলমানেরা সংখ্যায় মুষ্টিমেয়, হিন্দুরা সংখ্যায় তাদের শতগুণ। তাই তারা মনে মনে ভয় পায় এবং সেই ভয় চাপা দেবার জন্য অত্যাচার করে। তুমি যথার্থ বলেছ। সকল অত্যাচারের মূলে আছে ষড়রিপু এবং ভয়। তুমি দেখছি বিচক্ষণ ব্যক্তি। তোমার গুপ্তবিদ্যা কীরূপ আমাকে শোনাও। মহারাজ, আমি কর্মকার, লোহার কাজ করি, সকল রকম লোহার কাজ জানি, এমনকি কামান পর্যন্ত ঢালাই করতে পারি। সে আর নূতন কি? বিজয়নগরে শত শত কর্মকার কামান নির্মাণে নিযুক্ত আছে। যথার্থ মহারাজ, কামান সর্বত্র তৈরি হয়, তাতে নূতনত্ব কিছু নেই। কিন্তু এমন কামান যদি তৈরি করা যায় যা একজন মানুষ স্বচ্ছন্দে অবলীলাক্রমে বহন করে নিয়ে যেতে পারে। মহারাজ কিছুক্ষণ চাহিয়া রইলেন। তা কি করে সম্ভব? বলরাম বলিল, আর্য, যুদ্ধের জন্য যে কামান তৈরি হয় তা অতি গুরুভার। তাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া মহা শ্রমসাধ্য ব্যাপার।
50 জন লোক মিলে গো শকটে তুলে তাকে নিয়ে যেতে হয়। বিজয়নগরের মতো পার্বত্য দেশে কামান যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া আরও কষ্টসাধ্য কার্য। তাই এমন কামান দরকার যা প্রত্যেক সৈনিক ভল্লের মতো হাতে করে নিয়ে যেতে পারে। রাজা বলিলেন, কিন্তু সেরূপ কামান কি তৈরি করা যায়? বড় কামান ঢালাই করা যায়, মাঝারি পিতলের কামানও ঢালাই হয়, কিন্তু একজন মানুষ বহন করে নিয়ে যেতে পারে এমন কামানের কথা শুনিনি। বলরাম বলিল, আর্য, কামানের রহস্য তার নালিকার মধ্যে। বড় নালিকা ঢালাই করা সহজ, কিন্তু অতি ক্ষুদ্র এবং লঘু নালিকা তৈরি করা কঠিন। কঠিন কিন্তু অসম্ভব নয় মহারাজ। যদি সম্ভব হয় তাহলে আধুনিক যুদ্ধের ধারা একেবারে পরিবর্তিত হয়ে যাবে। তীরন্দাজ সেনার আর প্রয়োজন হবে না। তুমি দেখাতে পারো? পারি মহারাজ। দ্বারের প্রহরিণী আমার থলি কেড়ে নিয়েছে, আজ্ঞা দিন থলিটা নিয়ে আসুক। রাজার আদেশে প্রহরিণী বলরামের থলি দিয়া গেল। বলরাম থলি হইতে একটি লৌহ যষ্টি বাহির করিয়া রাজার হাতে দিল। রাজা অভিনিবেশ সহকারে সেটি নাড়িয়া চাড়িয়া দেখিলেন এক বিতস্তি দীর্ঘ বেণু বংশের ন্যায় গোলাকৃতি লৌহ যষ্টি, কিন্তু দণ্ড নয়, নালিকা। তাহার অন্তর্ভাগ শূন্য এবং মসৃণ। রাজা বিস্মিত হইয়া বলিলেন, এ তো দেখছি লৌহ নালিকা। এত সরু নালিকা তুমি নির্মাণ করলে কি করে? বলরাম স্মিত মুখে হাত জোর করিয়া বলিল, আর্য, ওইখানেই আমার গুপ্তবিদ্যা। আমি সরু নল তৈরি করার কৌশল উদ্ভাবন করেছি। রাজা নালিকাটিকে আরও খানিকক্ষণ দেখিলেন, বলিলেন, তারপর বলো। বলরাম বলিল, শ্রীমন, কামান নির্মাণের মূল রহস্য নালিকা নির্মাণ। নালিকা তৈরি হলে বাকি সব উপসর্গ অতি সহজ। দেখুন, এই নালিকা দিয়ে অতি সহজেই ক্ষুদ্র কামান রচনা করা যায়। প্রথমে নলের এক প্রান্ত লোহার আবরণ দিয়ে বন্ধ করে দেব। তাতে কেবল একটি সূচিপ্রমাণ ছিদ্র থাকবে। তারপর নলের মধ্যে বারুদ ভরব। পিছনের ছিদ্রপথে বারুদ একটু বেরিয়ে আসবে। তখন সেই ছিদ্রের বেরিয়ে আসা বারুদে আগুন দিলেই কামান ফুটবে। প্রক্রিয়া বোঝাতে পেরেছি কি মহারাজ? রাজা আরও কিছুক্ষণ নলটি নাড়িয়া চাড়িয়া বলিলেন, বুঝেছি, কিন্তু পরিপূর্ণ যন্ত্র কেমন হবে এখনও ধারণা করতে পারছি না। তুমি তৈরি করে আমাকে দেখাতে পারো? পারি মহারাজ, 2-4 দিন সময় লাগবে। তাতে ক্ষতি নেই, তুমি যন্ত্র প্রস্তুত করো। যদি সম্পূর্ণ যন্ত্রটি যুদ্ধে ব্যবহারের উপযোগী হয়। এই সময় ধননায়ক লক্ষণ উপস্থিত হইলেন। রাজা তাহাকে বলিলেন, আর্য লক্ষণ, এদের বাসস্থান নির্দেশের কি ব্যবস্থা করলেন? লক্ষণ মল্লব বলিলেন, পুরভূমির মধ্যে বাড়ি হলো না, এদের গুহায় থাকার ব্যবস্থা করেছি। গুহায়? কোন গুহায়? রাজা অবরোধের দক্ষিণ প্রান্তে কমলা সরোবরের অদূরে সংকেত গুহা নামে যে গুহা আছে, তাতেই এদের বাসস্থান নির্দেশ করেছি। গুহাটি নির্জন, ওদিকে লোক চলাচল নেই। ওরা আরামে থাকবে, রাজার হাতের কাছে থাকবে, অথচ বাইরের লোকের দৃষ্টি আকর্ষণ করবে না। রাজা বলিলেন, ভালো, আজ থেকে ওরা গুহাবাসী হোক, কিন্তু গৃহের আরামের থেকে যেন বঞ্চিত না হয়। বলরামের বোধহয় কিছু যন্ত্রপাতির প্রয়োজন হবে। বলরাম বলিল, আর সব যন্ত্রপাতি আমার আছে মহারাজ, কেবল একটি ভস্ত্রা হলেই চলবে। লক্ষণ মল্লব সাম্প্রতিক ঘটনা জানেন না। তিনি বলরামের প্রতি কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন, ভস্ত্রা পাবে? এখন অনুমতি করুন মহারাজ, এদের গুহায় পৌঁছে দিই। রাজা লৌহ নালিকাটি বলরামকে প্রত্যর্পণ করিয়া বলিলেন, আপনি বলরামকে নিয়ে যান। অর্জুন বর্মার সঙ্গে আমার কিছু কথা আছে। বলরামকে লইয়া মন্ত্রী চলিয়া গেলেন। রাজা অর্জুনের দিকে গম্ভীর দৃষ্টিতে চাহিয়া বলিলেন, অর্জুন বর্মা, একটা দুঃসংবাদ আছে। তোমার পিতার মৃত্যু হয়েছে। অর্জুন দাঁড়াইয়াছিল, ধীরে ধীরে বসিয়া পড়িল। সংবাদ কিছু অপ্রত্যাশিত নয়, এই আশঙ্কায় সে দিনের পর দিন মনের মধ্যে পোষণ করিতেছিল। তবু তাহার কণ্ঠের স্নায়ুপেশী সংকুচিত হইয়া তাহার কণ্ঠরোধের উপক্রম করিল। হৃদযন্ত্র পঞ্জরের মধ্যে ধক ধক করিতে লাগিল। চিন্তা করিবার শক্তি ক্ষণকালের জন্য লুপ্ত হইয়া গেল। কেবল মস্তিষ্কের মধ্যে একটা আর্ত চিৎকার ধ্বনিত হইতে লাগল, পিতা, পিতা। রাজা তাহার অবস্থা দেখিয়া সদয় কণ্ঠে বলিলেন, অর্জুন বর্মা,
তোমার পিতা ক্ষত্রিয় ছিলেন, তিনি গৌরবময় মৃত্যুবরণ করেছেন, ধর্মের জন্য প্রাণ দিয়েছেন। এইবার অর্জুনের দুই চক্ষু ভরিয়া অশ্রুর ধারা নামিল। সে রুদ্ধ কণ্ঠে কেবল একটি শব্দ উচ্চারণ করিল, কবে? রাজা বলিলেন, 11 দিন আগে। ম্লেচ্ছরা তাকে গো মাংস খাইয়ে ধর্মনাশের চেষ্টা করেছিল, তিনি অনশনে প্রাণ ত্যাগ করেছেন। তুমি এখন যাও, আজ রাত্রিটা অতিথিশালাতেই থেকো, রাত্রে পিতাকে প্রাণ ভরে স্মরণ করো, কাল তোমার পিতৃশ্রাদ্ধের আয়োজন আমি করব, এসো বৎস। অর্জুন যখন সভাগৃহের প্রাঙ্গণে আসিয়া দাঁড়াইল, তখন চারিদিকে অন্ধকার জমাট বাঁধিয়াছে, নগর প্রায় নিষ্প্রদীপ। বাষ্পাকুল চোখে আকাশের পানে চাহিয়া তাহার মনে হইল জগতে সে একা, নিঃসঙ্গ, তাহার হৃদয়ও শূন্য হইয়া গিয়াছে।